বিসমিল্লাহির রহমানির রহিম। আম, আজকে হচ্ছে 24শে জুলাই 2025। আহ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা উপলক্ষে আমরা যে ক্লাস শুরু করেছি সেটার আজকে 14তম ক্লাস, এবং সাংবিধানিক আইন বা বাংলাদেশ সংবিধানের 14তম ক্লাস। তো বিগত দিনগুলোতে আমরা বাংলাদেশ সংবিধানের যে 11টা ভাগ আছে, এই 11টা ভাগের মধ্যে 5টা ভাগ আমরা শেষ করেছি। এবং আমরা যদি ভাগগুলোর কথা একটু অনুচ্ছেদ সহ যদি একটু মনে করি, প্রথম ভাগে ছিল প্রজাতন্ত্র, অনুচ্ছেদে 1 থেকে 7 খ। দ্বিতীয় ভাগে ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অনুচ্ছেদ 8 থেকে 25। তৃতীয় ভাগে ছিল মৌলিক অধিকার, 26 থেকে 47 ক। তৃতীয় ভাগ তো পেলাম, চতুর্থ ভাগে ছিল নির্বাহী বিভাগ। তো নির্বাহী বিভাগ এটা ছিল 48 থেকে 64। 48 থেকে 64। পঞ্চম বিভাগ বা পঞ্চম অধ্যায় যেটা, বা পঞ্চম ভাগ যেটা, সেখানে ছিল হচ্ছে আপনার আইন বিভাগ। আইন বিভাগ হচ্ছে 65 থেকে 93। তো পঞ্চম ভাগ পর্যন্ত আমাদের শেষ। আজকে আমরা শুরু করব ষষ্ঠ বিভাগ, যেখানে আলোচনা করা হয়েছে বিচার বিভাগ। তো এই বিচার বিভাগ সম্পর্কে আলোচনা অ্যাকচুয়ালি করছে 94 থেকে 116 ক পর্যন্ত। 94 থেকে 116 ক, এটা হলো বিচার বিভাগ। 94 থেকে 116 ক। তো এই যে যে আপনার বিচার বিভাগ, রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অর্গান আছে বা অঙ্গ আছে। এই 3টা অঙ্গ একে অন্যের পরিপূরক, মানে এরা একা কখনো কিছু করতে পারে না, এরা একের সাথে আরেকজনের যোগসূত্র রয়েছে। তো তার মধ্যে প্রথমে আমরা পড়েছি নির্বাহী বিভাগ, তারপরে পড়েছি আইন বিভাগ, আজকে পড়বো হচ্ছে বিচার বিভাগ। নির্বাহী বিভাগ, আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা, বিচার বিভাগের কাজ হলো বিচার করা। আর আইন প্রণয়ন করার পর, বিচার করার পর বাদ বাকি যাবতীয় যা আছে এগুলো সমন্বয় করবে কে? নির্বাহী বিভাগ। তাহলে নির্বাহী বিভাগ আমাদের পড়া শেষ, আইন বিভাগ পড়া শেষ। এখন আমরা আজকে থেকে শুরু করব বিচার বিভাগ। তো প্রথমেই আমরা চলে আসি, দেখেন অনুচ্ছেদ 94, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। সুপ্রিম কোর্টের গঠন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আদালত হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2টি বিভাগ, যথা 1 নম্বর আপিল বিভাগ, 2 নম্বর হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো বাংলাদেশের যে আহ, আমরা মোটামুটি ফৌজদারি কার্যবিধির যখন 6 ধারা পড়েছি, কম্পোজিশন অফ ক্রিমিনাল কোর্ট, ওখানে বলা আছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট। তো সুপ্রিম কোর্টের গঠন কিন্তু ফৌজদারি কার্যবিধিতে নেই। তাহলে সুপ্রিম কোর্টের গঠন আছে বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদে। এবং সুপ্রিম কোর্টের হচ্ছে 2টা বিভাগ, একটা হলো সবার উপরে হচ্ছে আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশন, এবং তার আপিল বিভাগের নিচে হচ্ছে আপনার হাইকোর্ট বিভাগ। অন্যভাবে বলা যায় আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। এখন আমরা চলে আসি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিচারকের সংখ্যা। সুপ্রিম কোর্টে আহ, কতজন বিচারক বিচারক থাকবে বা বিচারপতি থাকবে, আর সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ কত সংখ্যক বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে, আন্ডারলাইন করবেন, তা রাষ্ট্রপতির গোল দিবেন সন্তুষ্টির উপর নির্ভর করে। একটা বিষয় শুনেন, মানে চিফ জাস্টিস একজনই থাকে, আর অন্যান্য যে বিচারক বা বিচারপতি যাই বলেন না কেন, এদের সংখ্যা কত হবে এটা কিন্তু বাংলাদেশ সংবিধানে কোথাও সুনির্দিষ্টভাবে বলা হয় না। এটা আসলে নির্ভর করবে কার উপরে? রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে। এই ক্ষেত্রে কোনো নির্ধারিত সংখ্যা নেই যে 50 বা 100 জন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের জন্য প্রয়োজন বোধ করবে, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে আলোচনা করছে কত অনুচ্ছেদে? 94। সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ? 2টা, আপিল বিভাগ তারপরে হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা কত? কোন নির্দিষ্ট সংখ্যা নাই, রাষ্ট্রপতি যত সংখ্যক তত খুশি, যত খুশি তার সন্তুষ্ট অনুযায়ী নিয়োগ দিতে পারে। এখন আমরা একটু চলে আসি যে বিচার বিভাগের স্বাধীনতার সাংবিধানিক অবস্থান।
বাংলাদেশের সংবিধানে গোল দিবেন 2টি অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতা দৃঢ়ভাবে ঘোষণা করা হয়েছে। ভাইবার সময় জিজ্ঞাসা করে যে বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে? 2টা জায়গায়। তো অনুচ্ছেদ 94(4) বলা হয়েছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। দেখছেন, মানে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচার মানে বিচার কার্যের ক্ষেত্রে তারা কি থাকবে? স্বাধীন থাকবে, তাদেরকে তাদের উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না। অনুচ্ছেদ গোল দিবেন 116 ক। 116 ক এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিগণ বা ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। ইন্টারেস্টারদের তাহলে 116 ক যেটা, এটা বলছে নিম্ন আদালতের বিচারপতিদের কথা, নিম্ন আদালতের বিচারকদের কথা। নিম্ন আদালত মানে হলো এই দায়রা জজ, ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট যারা আছে তারা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীন থাকবে, তাদের কথা বলা হয়েছে 116 ক। 116 ক। অপরদিকে আহ যে সুপ্রিম কোর্টের যারা, তারা ওই বিচারপতি, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকরা স্বাধীন থাকবে, এটা বলেছে কততে? 94(4). 94(4). তো তানভীরের বইতে যে জিনিসটা নাই, এখানে একটু এক্সট্রা আলোচনা করছে, এটা একটু এমনি শুনেন যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের পদ্ধতি আলোচনা করলে দেখা যায় যে 95(1) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারক নিয়োগ করবেন। 95(1)-এ বলছে যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করবে সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারক নিয়োগ করবেন। অন্যদিকে 48(3) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে কার্য করবেন। তাহলে আমরা এটা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি, যেটা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ নিবেন না, প্রধানমন্ত্রীরও পরামর্শ নেবেন না। কিন্তু অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা 95(1)-এ বলছে যে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্ট অন্যান্য বিচারক নিয়োগ করবেন। তাহলে 95(1)-এ বলছে যে অন্যান্য প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রপতি পরামর্শ কার সাথে করতে হবে? প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হবে। কিন্তু যদি স্বয়ং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, সেক্ষেত্রে সরি, স্বয়ং প্রধান বিচারপতির ক্ষেত্রে কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন নাই। অন্যান্য বিচারপতি মানে প্রধান বিচারপতি তো একজনই থাকে, এখন অন্যান্য যে বিচারপতি এইগুলা যদি নিয়োগ দিতে হয় রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, কিন্তু পরামর্শ নেবে প্রধান বিচারপতির। জি বলেন। আচ্ছা, আগে পড়ি দেখেন। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কার্য করবেন। সুতরাং 95(1) এবং 48(3) অনুচ্ছেদ একত্রে অধ্যয়ন করলে এটা সুস্পষ্ট যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ব্যতীত অন্যান্য বিচারক নিয়োগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কার্য করবেন। অন্যদিকে আহ, আচ্ছা একটু ওয়েট, যে বিধানটা বলছে খুব সহজে মনে করেন যে প্রধান, আমরা তো এর আগে পড়ে এসেছি যে রাষ্ট্রপতি সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে কার পরামর্শ নেয়? প্রধানমন্ত্রী। তবে 2টা কাজের ক্ষেত্রে রাষ্ট্রপতি ওই কাজ 2টা তিনি একেবারে নিজেই করবে, এই জায়গায় প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন নাই। সেই 2টা কাজ হলো স্বয়ং প্রধানমন্ত্রীর নিয়োগ 56(3), আর একটা হলো প্রধান বিচারপতি নিয়োগ। তো এই এই 2টা ক্ষেত্রে পরামর্শর প্রয়োজন নাই। তবে একটা সুপ্রিম কোর্টে তো শুধু প্রধান বিচারপতি ছাড়াও অন্যান্য বিচারপতি থাকে না? যে অন্যান্য বিচারপতি যখন নিয়োগ করবে তখন আমরা তো জানি যে প্রধানমন্ত্রীর সাথে তো পরামর্শ করবেই, এটা তো আছেই, এটা তো এর আগে থেকেই জানি, কারণ আমরা জানি 2টা ক্ষেত্র ছাড়া সবসময় প্রধানমন্ত্রীর পরামর্শ দিতে হবে। আর অন্যান্য বিচারপতি যখন নিয়োগ করবেন তখন 95(1)-এ একটা কথা বলছে যে প্রধান বিচারপতির সাথেও পরামর্শ করবে, কারণ প্রধান বিচারপতি তো ওই সুপ্রিম কোর্টের হেড, এখন ওখানে আপনি একজনের নিয়োগ দিচ্ছেন বা তার সাথে কোনো কথা টথা বলা নাই, তাহলে এটা আসলে ওই টেকনিক্যালি ঠিক
থাকে না। আচ্ছা, অন্যদিকে 48 অনুচ্ছেদ, 98 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিতে পারেন। আচ্ছা, এই জায়গায় এই আলোচনাটুক আসলে পড়তে চাচ্ছি না, এটুক বাদ দিয়ে দেন। বাদ বাকি যা আছে এতটুক, মানে মূল অনেক কথা বলছে, এতটুকু পড়বো না। তো তাহলে আমরা 95 অনুচ্ছেদে একটা জিনিস জানলাম, সুপ্রিম কোর্টের গঠন এবং বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিচারকের সংখ্যা। চলে আসি বিগত বছরের একটা প্রশ্ন, দেখেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি? কি কি? আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। জি। সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা যদি একটু পড়ি, যে সুপ্রিম কোর্ট গঠিত হবে কতজন বিচারক নিয়ে? রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক প্রয়োজন মনে করে সেরূপ সংখ্যক। 6 নাম্বার প্রশ্নটা ভিভিআই, subject to the provisions of this constitution, the chief justice and the other judges shall be independent in the exercise of their judicial functions. প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি তাদের বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে স্বাধীন থাকবে। কোথায় বলেছে? 94(4)। জাস্ট, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন আমি একটু ব্যাখ্যা দেই। বিষয়টা হলো যে সুপ্রিম কোর্টের যারা বিচার কার্য পরিচালনা করে তাদের কি কি আহ, বিচারক বলা হবে নাকি বিচারপতি বলা হবে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে, যে কাদেরকে বিচারপতি বলা হবে আর কাদেরকে বিচারক বলা হবে। একটু দাঁড়ান, একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তো তাহলে এখানে যে জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করা, যে আমাদের এই যে এই লাইনটা দেখেন, এই যে সাবজেক্ট টু দা প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন দ্য চিফ জাস্টিস, প্রধান বিচারপতিতে জাস্টিস শব্দটা ব্যবহার করছে, আর আদার জাজেস শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট ইন দা এক্সারসাইজ অফ দেয়ার জুডিশিয়াল ফাংশনস। এখন বাংলাদেশ সংবিধানে এই শুধুমাত্র প্রধান বিচারপতির আগেই বিচারপতি শব্দটা ব্যবহার করছে, বুঝতে পারছেন? আর অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করছে বিচারক। কিন্তু প্র্যাকটিক্যালি ওই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনে যারা আছে তাদেরকে সবাই কি বলে বলা হয়? বিচারপতি। ঠিক আছে, বাট সংবিধান অনুসারে বিচারপতি শব্দটা ব্যবহার করতে শুধু প্রধান বিচারপতির সাথে, বাট অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে কি বিচারক। কিন্তু বাস্তবে যারা সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনা করেন তারা সবাই বিচারপতি। এখন তাহলে বিচারক কারা? যে যে বিচারপতি সেও বিচারক, কিন্তু সকল বিচারপতি বিচারক, কিন্তু সকল বিচারকই বিচারপতি না। ধরেন এই যে জেলা পর্যায়ে যে দায়রা জজ আছে, তারপর অধস্তন কোর্ট গুলাতে, এগুলাতে বিচারক আছে, কিন্তু এগুলা ওনাদের বিচারপতি বলা হবে না। বুঝতে পারছেন? কিন্তু সাংবিধানিক ভাবে যদি বলি যে বিচারপতি শব্দটা কার নামের আগে আছে? শুধু প্রধান বিচারপতি। আর আমরা সামনে আরো আগাচ্ছি, অন্যান্য সব জায়গায় বলা আছে বিচারক। এখানে একটা বিষয় যে চিফ বলছে, তো চিফ যখন বলা হয় তখন ধরেন একটা ব্যাপার যে আর্মি আর চিফ আর্মি, তার মানে বোঝা যাচ্ছে যে আর্মিদের একজন চিফ আছে। তো যেহেতু চিফ জাস্টিস, তাহলে সেক্ষেত্রে আচ্ছা, এই যে দেখেন, তাহলে আমরা একটু চলে আসি বিচারক নিয়োগ। এটাও 95 অনুচ্ছেদেই বলেছে বিচারক নিয়োগ। 95 অনুচ্ছেদে বলছে, এই যে দেখেন, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক নিয়োগ, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে, প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারক নিয়োগ করবে। এটা তো এর আগেই আমরা জানলাম নাকি? এখন যদি আমরা দেখি যে প্রধান বিচারপতি নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। কোন প্রকার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি নিয়োগ দিবে। প্রধানমন্ত্রীর পরামর্শের কি প্রয়োজন আছে? নাই। এটা বলা আছে দুই জায়গায়, 95(1) এবং 48(3). অপরদিকে সুপ্রিম কোর্ট যেরকম আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে অন্যান্য বিচারক নিয়োগ, এটাও দিবে কে? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সাথে পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি অন্যান্য বিচারক নিয়োগ দিবে। সেই সাথে সাথে দেখেন, প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন আছে, এটাও কোথায় আছে? 95(1), 48(3). তাহলে ভাই
এই জায়গা দুইটা জিনিস মনে রাখেন। প্রধান বিচারপতি যখন নিয়োগ দিচ্ছে তখন প্রধানমন্ত্রীরও শোনার দরকার নাই, আর প্রধান বিচারপতিরও শোনার দরকার নাই। রাষ্ট্রপতি তার ইচ্ছানুসারে নিয়োগ দিতে পারবে। বাট যখন অন্য কোনো বিচারপতিকে নিয়োগ দিচ্ছে, বিচারকরা নিয়োগ দিচ্ছে, তখন প্রধান বিচারপতির পরামর্শ নিবে এবং সেই সাথে সাথে কার, প্রধানমন্ত্রীরও পরামর্শ নিবে। বুঝছেন? এখন আমরা চলে এসেছি পরামর্শ এবং ক্ষমতার ভারসাম্য। এখানে এটা আমাদের সংবিধানের অংশ না, বাট একটু বুঝতে হলে পড়তে হবে। দেখেন, সংবিধানের 95 যে পরামর্শের উল্লেখ করা হয়েছে, আন্ডারলাইন করবেন, সেটা আনুষ্ঠানিক কোনো বিষয় না। মানে এটা যে ফর্মালি করতে হবে এমন কোনো কথা নাই। এটা অবশ্যই একটি কার্যকরী পরামর্শ হতে হবে। প্রধান বিচারপতির সুপারিশ কোনোভাবে এড়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত না কোনো গুরুত্বপূর্ণ যুক্তিযুক্ত কারণ থাকে। 1972-এর মূল সংবিধানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতির পরামর্শ করার বিধান ছিল। 72, আমাদের বাংলাদেশের যে মূল সংবিধান, সেটা তো 72-এর সংবিধান। 72-এর সংবিধানে বলা ছিল যে সুপ্রিম কোর্টের কোন বিচারককে নিয়োগ দিবে, এটা অবশ্যই প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতি পরামর্শ করে নিবে। কিন্তু 75 সালে গোল দিবেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75 সালে যে সংশোধনী আনা হয়, সেখানে বলা হয় কোনো পরামর্শ ব্যতীত বিচারপতি নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতিকে এককভাবে প্রদান করা হয়। তাহলে প্রেক্ষাপট বুঝেন। 72-এ ছিল যে রাষ্ট্রপতি পরামর্শ করবে তার সাথে, প্রধান বিচারপতির সাথে। 75-এ এসে চতুর্থ সংশোধনীতে বলা হলো যে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করার দরকার নাই। অবশ্যই যে বিধানটা করছে খারাপ করছে। কারণ আপনি এক এক অফিসের প্রধানকে নিয়োগ দিবেন, মানে মানে এক জায়গায় একজনের নিয়োগ দিবেন, বাট ওই অফিসের প্রধান যে তার পরামর্শ নিচ্ছেন না, এটা একটা মানে। আচ্ছা, পরবর্তীতে দেখেন 1994 সালের প্রথম দিকে প্রধান বিচারপতির সাথে কোনো প্রকার পরামর্শ ছাড়া সরকার কিছু সংখ্যক অতিরিক্ত বিচারক হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয়। 1994 সালে ক্ষমতায় কারা ছিল? বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পটভূমি যদি দেখেন, 1994 সালে ছিল বিএনপি। তারা ওই আমলে, বিএনপি তৎকালীন সময়ে কিছু অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে, কিন্তু প্রধান বিচারপতির সাথে কোনো প্রকার আলাপ আলোচনা করা হয় না। প্রধান বিচারপতি এই ধরনের নিয়োগের বিরোধিতা করে। সরকার উক্ত বিরোধিতা অস্বীকার করে এই মর্মে যে পরামর্শ করার কোনো সাংবিধানিক প্রয়োজনীয়তা নাই। সরকার বলছে যে আপনার সাথে পরামর্শ করব কিসের জন্য, মানে রাষ্ট্রপতি বলছে। ওই জায়গায় সংবিধানে কি বলা আছে যে আপনার সাথে পরামর্শ করতে হবে? চতুর্থ সংশোধনী তো ওই বিধানটা বাদ দিছে যে পরামর্শ দরকার নাই। আচ্ছা, সুপ্রিম কোর্ট বার সমিতি থেকে এটা উল্লেখ করা হয় যে যদিও কোনো সাংবিধানিক বা আইনগত বাধ্যকতা ছিল না, তবুও ব্রিটিশ আমল থেকে এটা ধারাবাহিকভাবে অনুসরণ করে আসা হচ্ছে। বলতেছে সুপ্রিম কোর্ট ভারতকে বলতেছে যে যদিও কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই, বাট এটা ব্রিটিশ আমল থেকে এটা একটা কাস্টমসে পরিণত হয়েছে। মানে যখনই কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়, প্রধান বিচারপতির সাথে অবশ্যই পরামর্শ ক্রমেই নিয়োগটা দেওয়া হয়। এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য অত্যাবশ্যক। যদিও 95 অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে অন্যান্য বিচারক নিয়োগ দিবে, এই অনুচ্ছেদটি 48-এর সাথে মিলিয়ে পড়তে হবে। 48-এর 3 অনুসারে অন্যান্য বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবে। মূলত 95-এর 1 অনুচ্ছেদ এবং 48-এর 3 অনুচ্ছেদে যদি একসাথে ব্যাখ্যা করা হয়, তাহলে এটা বলা যায় বাংলাদেশ সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের 3টি অঙ্গ হলো নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আইন বিভাগ প্রধানমন্ত্রী, বিচার বিভাগ প্রধান বিচারপতির ক্ষমতার ভারসাম্য নীতির চেক অ্যান্ড ব্যালেন্স প্রিন্সিপাল বাস্তবিক প্রয়োগ করেছে। তো প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী কাজ করার প্রয়োজন নাই। প্রধান বিচারপতির ক্ষেত্রে তো ক্যাবিনেটের পরামর্শ নিবে নিবে না, প্রধানমন্ত্রীর পরামর্শ নিবে না। কিন্তু সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে অন্যান্য বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবে। তাহলে মূল যে বিধানটা আমরা এখানে শিখলাম সেটা হলো যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে পরামর্শ করার দরকার নাই, কিন্তু যখন অন্যান্য বিচারক নিয়োগ দিবে তখন প্রধান বিচারপতির সাথে সাথে কারো পরামর্শ নিতে হবে, প্রধানমন্ত্রীরও পরামর্শ নিতে হবে। এবং এই যে যে বিধান, এই বিধান এতক্ষণ ধরে আমরা একটা অনুচ্ছেদই পড়লাম, সবকিছু আছে কততে? 95।
95তে আরো আছে, দেখেন, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা, 95-2। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা যদি আমরা দেখি, সে বাংলাদেশের নাগরিক হবে, মানে যিনি বিচারপতি হবেন, বিচারক হবেন, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে 10 বছর, 10 বছরকার থাকলে, মানে আপনার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে আপনার প্র্যাকটিসের মেয়াদ হতে হবে 10 বছর। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অনন্য 10 বছর কাল কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান করে থাকলে, অথবা এটা হচ্ছে নিম্ন আদালতের যারা বিচারক, তারা বিচারক, মানে একজন অ্যাডভোকেট থেকেও বিচারপতি হতে পারে, আবার বিচারক যারা বিচার কার্য যে অধস্তন আদালতে করতেছে, ইনাদের মধ্যে থেকেও বিচারক হতে, বিচারপতি নিতে পারে। তবে উভয় ক্ষেত্রেই অ্যাডভোকেট হিসেবে 10 বছর, নাইলে বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান চাকরি করলে সেটাও কত বছর, 10 বছর। অথবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা, আন্ডারলাইন করবেন, আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা থাকলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হবে। এছাড়া অন্য যদি কোনো আইনের দ্বারা অন্য কোনো বিধান করে থাকে, বর্তমানে নিয়ম করছে, আলাদা আইন করছে যে বিচারক এখন আর এমনি নিয়োগ দেওয়া হবে না, ওই যে আবেদন করা হবে, তাদের ভাইবা নেওয়া হবে, তারপরে বিচারক নিয়োগ দেওয়া হবে। ভাইবা কিছুদিন আগে অনুষ্ঠিত হলো, প্রধান বিচারপতি নেই, প্রধান বিচারপতি নেই। আচ্ছা, তো এই হলো বিধান। তাহলে সুপ্রিম কোর্টের গঠন, প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি নিয়োগ, এবং বিচারক হওয়ার যোগ্যতা, এই সব কিছুই আলোচনা করছে কততে, 95-তে। সরি, আর 94-তে কি বলছে? 94-তে আমি ইয়া করলাম, 94-তে যে বাংলাদেশে একটি সুপ্রিম কোর্ট থাকবে আর 2টা বিভাগ থাকবে, এটা বলছে 94-তে। জি। আর বিচারপতিদের নিয়োগ বলছে 95-তে। জি। সুপ্রিম কোর্টের গঠন 94, আর বিচারপতিদের নিয়োগ 95। সেমিস্টারে ভাইভাতে প্ল্যান করে গেছিলাম, কারণ বলছিল একটু আমি যে প্রথমে জায়গায় যে তুমি প্ল্যান কেন করতেছো, কি করতেছো। এখন আমি একটু প্ল্যান করে করলাম যে আমি বিচার করতে নিতে চাই, এবং আমি আগের ভাগে বাসা থেকে পড়ে গেছিলাম কথা বলতে বলছি, কারণ আমি জানি যে আমি এটা বললে আমাকে এটা থেকে প্রশ্ন করার সম্ভাবনা আছে। তখন আমাকে এগুলো প্রশ্ন করলো যে তাহলে কি যোগ্যতা, কি কি কোয়ালিফিকেশন তার জন্য কোনো কাজ করতে হবে, পরে আমি হচ্ছে এগুলো বললাম। দেখ, হবেন ইনশাল্লাহ তানভীর। বিগত বছরের প্রশ্নে যদি আমরা আসি, দেখেন, আহ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। কোন অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বছরের অ্যাডভোকেট পেশার, কত বছর? 10 বছর। সেলফ প্র্যাকটিসে বেশ কতগুলো প্রশ্ন আছে, সব পড়ে ফেলবেন। আমরা অনুচ্ছেদ 96-তে চলে আসি। বিচারক পদের মেয়াদ, একজন বিচারক, যিনি বিচারপতি, তিনি কতদিন পর্যন্ত তিনি এই বিচার কার্য পরিচালনা করবেন? এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক গোল দিবেন 67 বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন। 67 বছর। প্রমাণিত অসদাচরণ বা অসমর্থের কারণে, অসদাচরণ অসমর্থ, এই দুইটা জিনিস বেশ ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, যে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, অভিশংসন আর অপসারণের ক্ষেত্রে রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট 52-তে, ওই সংবিধান লঙ্ঘন বা অসদাচরণের জন্য এটা। হ্যাঁ, আর শারীরিক বা মানসিক অসমর্থতার কারণে করা হয় অপসারণ, এটা আছে 53। ঠিক একইভাবে প্রমাণিত অসদাচরণ বা অসমর্থের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার গোল দিবেন 2/3 গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাব ক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাবে না। দেখেন, এই বিধানটা এখন আর নাই, বাট না থাকলেও একটু পড়ে যাই। বলতেছে যে যদি আপনি কোনো রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান বা আহ, করতে চান, তাহলে সংসদে প্রস্তাব তুলতে হবে। সংসদের মোট সদস্য সংখ্যার কত? 2/3 প্রস্তাব তুলবে যে আমরা অমুক রাষ্ট্রপতিরে, অমুক বিচারপতিরে চাই না যে সে অসদাচরণ করেছে। এটা করার পরে সম্মতি দিবে কে? রাষ্ট্রপতি। এই অনুচ্ছেদে 2 দফায় অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি
এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসমর্থ সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারবেন। এছাড়া বলছে যে এই যে যে আপনার অসদাচরণ বা অসমর্থ, এটা সংসদ নির্ধারণ করবে কিভাবে? আইনের মাধ্যমে, যে তার বিরুদ্ধে কিভাবে তদন্ত হবে এই বিধানটা আইনের দ্বারা নির্ধারণ করবে। কোন এরপরে 4 নম্বর উপ অনুচ্ছেদে দেখেন, বিচারক বিচারক বল দিবেন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযোগ্য পত্রযোগে স্বীয় পদত্যাগ করিতে পারবেন। তবে কোন বিচারক যদি মনে করেন যে তার যে নিজে নিজেই যদি সরে যেতে চান, তাহলে তিনি পদত্যাগ পত্র জমা দিবেন কার কাছে? রাষ্ট্রপতির কাছে। তাহলে প্রধান আহ মন্ত্রী পদত্যাগ পত্র জমা দেয় কার কাছে? রাষ্ট্রপতি। এই মন্ত্রীরাও কার কাছে দিবে? প্রধানমন্ত্রীর কাছে দিবে, রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য। প্রধান বিচারপতি বা বিচারক যাই বলেন না কেন, তারাও পদত্যাগ পত্র জমা দেবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এই যে 5ই আগস্টের ঘটনার পরে আহ যাদেরকে দিয়ে আপনি মানে প্রধান বিচারপতি সহ যারা পদত্যাগ করলেন, ওবায়দুল হাসান, জাস্টিস ওবায়দুল হাসান সহ অন্যান্য যারা, কোনটা পদত্যাগ পত্র তাহলে জমা দিছে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এই 96-4। তো 96-এর মানে বিশাল পটভূমি আছে, অনেক কিছু এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু আছে। আজকে আমরা একটু ম্যারাথন ক্লাস করবো, লেংদি ক্লাস। তো তার আগে চলেন আমরা নামাজটা পড়ে আসি। আসলে নামাজ পড়ে 10 মিনিটের বিরতি, 10 মিনিট শেষে মানে লাইনে থাকতেছি, সবাই যোগদান করেন। তো 96 অনুচ্ছেদে আম, বিচারকের যে পদের মেয়াদ, এটা আমরা পড়লাম 67 বছর, এবং বিচারকের অপসারণের যে পদ্ধতি এটাও বলেছে 96-তে। এবং বর্তমানে বিচারকের আহ, যে আপনার অভিশংসনের জন্য বা তাকে অপসারণের জন্য ষোড়শ সংশোধনীতে, 16তম সংশোধনীতে এই বিধানটা করা হয় যে 2/3 সংসদ সদস্যরা প্রস্তাব দিবে, তারপর রাষ্ট্রপতি আদেশ দিলে সে অপসারিত হবে। কিন্তু বর্তমানে মানে এটা হওয়ার আগে যেটা ছিল যে বিচারকদের অপসারণ করতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। হোয়াট ইজ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো যে আহ, প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের 2জন প্রবীণ বিচারপতি, তাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে পরিচিত হবে। এবং তারা কোনো বিচারকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তারা এই বিষয়টা অনুসন্ধান বা তদন্ত করবে হলো ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং তারা ওই বিষয়টা পর্যালোচনা করিয়া যে আসলেই কি সে ও দুর্নীতি করছে কিনা, বা আসলেই তার বিরুদ্ধে যে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে এটা কিন্তু সঠিক কিনা, তারা এটা অনুসন্ধান বা তদন্ত করে তারা এটা জানাতো হচ্ছে প্রধান রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তারপরে সিদ্ধান্ত দিলে বিচারকরা অপসারিত হতো। বুঝতে পারছেন? তো হ্যাঁ, আগে শুনেন। তো এখনই মুখস্থ করার দরকার নেই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে আগে এটা বিচারপতিদের অপসারণ করা হতো। কিন্তু এই ষোড়শ সংশোধনী 2014 সালে সংশোধনী আনা হয়, যেখানে বলা হলো যে না, বিচারপতিদের অপসারণ করার জন্য আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা বাতিল করা হয়। বাতিল করার পরে বিধান করা হয় যে বিচারপতিদের অপসারণের জন্য সংসদ সদস্যরা সংসদে 2/3 ভোট দিলে আর রাষ্ট্রপতি নির্দেশ দিলেই বিচারপতিরা পদত্যাগ অপসারিত হবে। তার মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে এই বিষয়টা নিয়ে যাওয়া হলো কাদের উপরে? সংসদ সদস্যদের উপরে। বুঝতে পারছেন? তো এখন প্রেক্ষাপট যেটা সেটা একটু বলি। যখন এই 1972 সালে আমাদের সংশোধনী আসে, সরি 72 সালে তো আমাদের মূল সংবিধান 72-এর সংবিধানে এরা এই 2/3 কথাই বলা ছিল, বা রাষ্ট্রপতি তারে পদত্যাগ করাইতো। ওই জায়গায় 72-এর সংবিধানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো কথা ছিল না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা করলো পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সাহেব 1977 সালে বা 79 সালে। তো পঞ্চম সংশোধনীর অনেক কিছু 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে বাতিল করে দিল, অনেক কিছু বাতিল করে দিল, ও ম্যাক্সিমাম জিনিসই বাতিল। কিন্তু ওই যে প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আর ওইটার বহাল রাখলো।
আর এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা বহাল রাখলো। আর আপনার বয়স হ্যাঁ, বিচারকদের বয়স পরে এটা রাখলো, কিন্তু অন্যান্য কিছু বাতিল করে দিল। তাহলে যদি বলে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি বাংলাদেশ সংবিধানের শুরু থেকে ছিল? ছিল না। এবং বর্তমানে ওই এটা যে করা হলো 2014-তে করা হলো, 14-তে করা হলে অ্যাডভোকেট ওই যে আসাদুজ্জামান সিদ্দিক তিনি আবার মামলা রিট করলেন হাইকোর্টে। তখন ষোড়শ সংশোধনীকে আবার সুপ্রিম কোর্ট আবার আপিল মানে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট আবার ওটা বাতিল বলে ঘোষণা করলো, এবং ওটা নিয়ে রিভিউ চলমান ছিল দীর্ঘদিন। পরবর্তীতে এই যে এই 5ই আগস্টের পরে ওই পুরোপুরি বাতিল দেওয়া হলো, মানে এই 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 মামলার টোটাল নিষ্পত্তি হয়ে গেছে। এবং ওখানে হলো যে আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত হবে। আর সংসদের যে 2/3 যে বিধানটা, যে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতিতে অপসারণ করা হবে, এটা এখন আর বলবৎ নাই। তো সবই আমরা নিচে পড়বো, তার আগে আমরা একটু চলে আসি যে বিচারকের যে পদের মেয়াদ এটা আসলে কবে কি ছিল। দেখেন, বর্তমানে আছে 67 বছর, এবং এই 67 বছরটা করা হয় 2004 সালের 7ম সংশোধনীর মাধ্যমে। বিচারকদের অবসর গ্রহণের বয়স সীমা 65 থেকে 67 করা হয়। এবং এই 65 থেকে 67 এটা একটা মানে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়। এটা হলো যে আমাদের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়। তো তত্ত্বাবধায়ক সরকারের আর যে বিধানটা ছিল সেটা হলো যে যখন একটা সংসদ ভেঙে যাবে বা 5 বছর পূর্ণ হয়ে যাবে, তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে সর্বশেষ যে প্রধান বিচারপতি, বিচারপতি যে মানে প্রধান বিচারপতি, সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কি হবে, প্রধান উপদেষ্টা হবে, এবং অন্যান্য উপদেষ্টাদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে, এবং তারা 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। তো তৎকালীন 4 দলীয় ঐক্যজোট সরকার বিচারপতি আহ, যিনি প্রধান বিচারপতি ছিলেন, যখন নির্বাচনের ব্যবস্থা, নির্বাচন হবে, দেখা গেল যে নির্বাচনের সময় ওই প্রধান প্রধান বিচারপতি আর থাকে না, ওনার বয়স তখন ছিল 65, শেষ হয়ে যায়। কিন্তু যদি আমরা বিচারপতিদের বয়স 2 বছর বাড়াই দেই, তাহলে 4 দলীয় ঐক্যজোটের যে মনোনীত যে বিচারপতি, তাদের পছন্দের যে বিচারপতি, তারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে পারে। তো তখন এটা 65 থেকে কি করা হলো, 67 করা হলো, যাতে আমার পছন্দের বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে, এবং তার অধীনে যাতে আমরা নির্বাচন করতে পারি। বুঝতে পারছেন? এর চেয়ে আর এক ধাপ আগাইয়া আওয়ামী লীগ সরকার 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টোটালি কি বাতিলই করে দিল, যে তোরা বয়স বাড়াইছিলি, আমরা বয়স বাড়ানির ধার ধারে যাব না, আমরা আরো বড় আকাম করব। সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল। সরকারটা সংশোধন আচ্ছা, হ্যাঁ। না, এটা 2004 সালের 14তম সংশোধনী। 14। হ্যাঁ, দেখেন, তো এটা কাটেন। 4 সালে 14তম সংশোধনীতে দুইটা এই 67 বছর করা হয়েছে। আচ্ছা, এবং 14তম সংশোধনীতে আরো একটা বিষয়, সেটা হলো যে সংরক্ষিত আসনের 45 করা হয়, 45 করা হয়। জি, তো সপ্তম কাটেন। তো তাহলে দেখেন, কাহিনী বুঝছেন, আকাম কিন্তু কেউই কম করে নাই। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা হবে তাদের যে বিচার প্রতিযোগিত হবে এরকম তো কোনো না, কিন্তু প্রধান যিনি উপদেষ্টা হবেন তাকে বিচার প্রধান বিচারপতি। জি, বা তিনি প্রধান বিচারপতি না থাকলে সর্বশেষ আপিল বিভাগের যদি সে যদি যে কারণে সেটা ছিল নিয়ম। বুঝছেন? আচ্ছা, তো তাহলে আম, এবং তারপরে আমরা দেখি 1986 সালের পূর্বে আম, ছিল কত বছর, 65 বছর। 1986 সালের 7ম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অবসর গ্রহণের বয়স সীমা 62 থেকে 65 করা হয়। মানে 86 সালের পূর্বে ছিল 62, 86 সালের পূর্বে ছিল 62, 65 করা হয় হলো 86 সালে। আর 86 থেকে 2004 পর্যন্ত চললো 65। তারপরে 72-এর সংবিধান বা মূল সংবিধানে এটা মনে রাখতে হবে যে 72-এর সংবিধানে বিচারপতিদের পদের মেয়াদ কত ছিল, 62-র সংবিধানে বিচারপতিদের পদের মেয়াদ কত ছিল, 62 বছর। কিন্তু বর্তমানে সেটা হয়েছে 67।
তো বিচারপতিদের অপসারণ সংক্রান্ত বিধানে পরিবর্তন। 1972-এর মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত ছিল। দেখছেন, 72-এর রাষ্ট্রপতির উপর ন্যস্ত ছিল, তবে রাষ্ট্রপতি সংসদের প্রস্তাব ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারত। মানে ওই সময় 72-এ আর 2/3 ভোটের দরকার ছিল না। 72-এ বলছে সংসদ প্রস্তাব করবে, রাষ্ট্রপতি বলবে যে তুমি আর বিচারপতি নাই। কিন্তু 16 সংশোধনীতে ওই 72-এর চেয়ে আর একটু আপডেট করছে। বললো যে রাষ্ট্রপতি অভিশংসন করবে, বাট এ জায়গা ভোট লাগবে কত, মোট আসনের 2/3। তাহলে 72 সালের যে সংবিধান, সেটার সাথে মিল আছে 16 সংশোধনীর, 16তম সংশোধনীর। বাট 16তম, 72-এ ছিল যে প্রস্তাব করবে, ওই জায়গায় 2/3 রিলেটেড কোনো কথা ছিল না। আর এখানে আসলো 16তম সংশোধনীতে ভোট লাগবে কত, সংসদ সদস্যদের 2/3। এই যে দেখেন, 4র্থ সংশোধনী। 1975 সালে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণের ক্ষমতা, গোল দিবেন এককভাবে, শব্দটা গোল দেন, এককভাবে রাষ্ট্রপতিকে দেওয়া হয়। 75 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করলেন যে না, সংবিধানের কোনো প্রস্তাব প্রস্তাব লাগবে না, আমি যা করব তাই। দেখেন, 4র্থ সংশোধনীর মাধ্যমে বিধান করা হয় অসদাচরণ বা অসমর্থতার কারণে রাষ্ট্রপতির আদেশ দ্বারা কোনো বিচারপতিকে তার পদ হতে অপসারণ করা যাবে। এক্ষেত্রে আন্ডারলাইন করেন, কোন প্রকার পূর্ব তদন্ত বা প্রস্তাব গ্রহণের বিধান ছিল না। মানে রাষ্ট্রপতি যা বলবে তাই। হ্যাঁ, ওই যে বাকশাল শুনেন না, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। আচ্ছা, এখন সংবিধানের বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, তাই তো, তাই তো হয় নাকি বাকশালে? আচ্ছা, বাকশালের যে বিধানটা, অনেকে বলে যে বাকশাল বাকশাল বাকশাল, মানে বাকশাল করছে, এই সাল বলছে। কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করেন যে বাকশাল আসলে কি, বলতে পারবো। অনেকে বলতে পারবে না। ঠিক আছে, বাক স্বাধীনতা নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তো বাঙালি আমরা আসলে হুজোগে বাঙালি। ওই দেখবেন যে আহ, আমি আপনাদের ইউটিউবে রাত্রেবেলা খুঁজে দিব একটা মিম আছে, এরকম মিম না, সত্য ঘটনাই। আহ, হুমায়ুন আহমেদের ভাই জাফর ইকবাল, তা উনি একবার ইসলাম নিয়ে না কি নিয়ে জানো, কি নিয়ে কি বলছে টলছে, আন্দোলন টান্দোলন করতেছে। তো একজন বলতেছে এই জাফর ইকবাল, এই সেই জোরে জোরে বলতেছে যে রে এ করা হবে, এ করা হবে, এই নিয়ে বললো কেন? তো সাংবাদিক যে জিজ্ঞেস করছে, ভাই ওনার নামে তো খেপছেন, উনি আসলে করছে কি? তা তো জানি না। এটা ঠিক আছে, তা আমরা আসলে ওই মানে মূল বিষয় সম্পর্কে অবগত খুব কমই আছি। যাই হোক, তো এখানে কিছু খুঁটিনাটি ব্যাপার আছে, সিরিয়ালি মনে রাখেন। যে 72-এ আহ, বিচারপতিদের অপসারণ করতো রাষ্ট্রপতি, বাট সংসদের প্রস্তাব উত্থাপন করা লাগতো। 75-এ আইসা করা হলো কোনো প্রস্তাব প্রস্তাব লাগবে না, টোটালি রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে অপসারণ করতে পারবে। এবার চলে আসি, দেখেন যে সংবিধানে আন্ডারলাইন করবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান যুক্ত এবং বাতিলের প্রেক্ষাপট। 1972 সালের মূল সংবিধানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান ছিল না। গোল দিবেন 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেকেন্ড প্রোক্লেমেশন, ফিফথ অ্যামেন্ডমেন্ট অর্ডার 1978-এর সেকেন্ড শিডিউল দ্বারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সংবিধানে যুক্ত করে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই বিধানটা যুক্ত করা হয় কত সালে, 1947 সালে, বা সাল বাদ দিয়েও যদি বলি কত সংশোধনীতে, পঞ্চম সংশোধনী। 1975 সালের 4র্থ সংশোধনের মাধ্যমে এককভাবে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই বিধানটি 1977 সালের পঞ্চম সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়। কবে বাতিল করা হয়? 77 সালে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছেই রাখা হয়, রাষ্ট্রপতির কাছেই রাখছে। তবে দেখেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়, এই যে আন্ডারলাইন করেন, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র 2জন বিচারককে নিয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে। তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কতজন হবে? 3জন, প্রধান বিচারপতি একজন, আর আপিল বিভাগের বাকি 2জন সিনিয়র জাস্টিস আর কি।
মাত্র তিনজন জি। মানে তাদের এসে মানে এটা তারা শুধু হচ্ছে জাস্ট তদন্ত করছে। হ্যাঁ, তদন্ত করবে, অর্থাৎ তদন্ত করে এটাকে রাষ্ট্রপতিরে জানাবে। অভিযোগ করবে, এটাকে আমরা একটা তদন্ত কমিটির মতোই জি, বলি। জি, কমিটির মতো। আচ্ছা, 2010 সালে আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিল করে রায় ঘোষণা করে। যেহেতু আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিল করে রায় ঘোষণা করেছিল, তাই পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে সকল বিধান করা হয়েছিল সেগুলো বাতিল হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন, পঞ্চম সংশোধনী বাতিলের মামলায় পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে সকল বিধান যুক্ত করা হয়েছিল তার মধ্যে হতে কতিপয় বিষয় আদালত মার্জনা করেছিল। মানে পঞ্চম সংশোধনী বাতিল করলেও সবকিছু বাতিল করে নাই, পঞ্চম সংশোধনীর কিছু কিছু জিনিস রেখে দিছে। অর্থাৎ পঞ্চম সংশোধনী বাতিল হলেও আদালত যেগুলো মার্জনা করেছিল সেগুলো বহাল থাকবে। এর মধ্যে একটা হলো এই যে বলতেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাহলে পঞ্চম সংশোধনীর মোটামুটি সবকিছু বাতিল করলেও পঞ্চম সংশোধনীর কি রেখে দিয়েছে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। হ্যাঁ, তো পঞ্চম সংশোধনীর মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত বিচারক অপসারণের পদ্ধতির পরিবর্তে 1977 সালে প্রতিস্থাপিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অপেক্ষাকৃত অধিক নিরপেক্ষ। ওই মামলায় বলছে যে 75 সালে যে বিচারকদের আহ, অপসারণ করার যে পদ্ধতি আছে সেটার চেয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভালো। মানে নাই মামার সে কানা মামা ভালো, কারণ ওইটা তো রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে, উনি কারো কাজ তদন্ত তদন্ত কিছু করতে বিধান নাই। তো এবং আম, অধিক নিরপেক্ষ বিচারক অপসারণের পদ্ধতি এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু বিচারক অপসারণের জন্য 1977 সালে প্রতিস্থাপিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অপেক্ষাকৃত অধিক নিরপেক্ষ পদ্ধতি এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ, তাই পঞ্চম সংশোধনী বাতিলের আদেশ দিলেও আদালত 96 অনুচ্ছেদটি বহাল রাখার পক্ষে মত প্রকাশ করে। বলছে যে পঞ্চম সংশোধনীর অন্য কিছু আমরা বাতিল করলাম, বাট বহাল থাকবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান আছে সেটা। দর্শক যে এই রায়টা যে দিচ্ছে, উনি তো প্রধান বিচারপতি তো তখন আর এসকে সিনহা ছিল না। না। তো তখন তো সেও তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষেই দিচ্ছে। হ্যাঁ, এসকে সিনহা তো 2000 দুই হাজার, এই যে আমরা আসতেছি, আপনার প্রশ্নের উত্তর আসতেছি। সেটা হলো যে 2011 সালে সরকার যখন পঞ্চদশ সংশোধনী করে তখন সুপ্রিম জুডিশিয়াল বিধানটি বহাল রেখেই সংবিধান সংশোধন করে। কিন্তু 2014 সালের 17ই সেপ্টেম্বর, মানে রায়টা পঞ্চম সংশোধনী বাতিল করে 10 সালে, বাতিল তো করে আদালত। আর যখন পঞ্চদশ সংশোধনী মানে 15তম সংশোধনী হলো, তো ওই জায়গায় অনেক কিছু সংশোধন করলেও ওই জায়গায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা থাকলো। সুপ্রিম জুডিশিয়ালের বিধানটি বহাল রেখে সংবিধান সংশোধন করে। কিন্তু 2014 সালের 17ই সেপ্টেম্বর, এই যে এটা গোল্ডেন, 2014 সালের 17ই সেপ্টেম্বর সংবিধানের গোল দিবেন ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান বাতিল করা হয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের জন্য 1972 সালের মূল সংবিধানে অপসারণ সংক্রান্ত যে বিধান ছিল সেই একই বিধান 96-তে যুক্ত করা হয়। অর্থাৎ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে 2014 সালের 17ই সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আইন পাশ করা হয়। তবে এখানে দেখেন অনুচ্ছেদে 96(2)তে বলা হয়েছে প্রমাণিত অসদাচরণ বা অসমর্থতার কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাব ক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাবে না। 96(3)-এ বলা হয়েছে 2 দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসমর্থ সম্পর্কে তদন্ত প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে। আপনারা যারা একটু হজবরল লাগতেছে আপনাদের আমি সহজ করে দিই। 72-এর সংবিধানে বিচারকদের অপসারণ করা করতো রাষ্ট্রপতি, বাট তার আগে সংসদে প্রস্তাব দেওয়া লাগতো, সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব। এটা হলো 72। 75 সালে চতুর্থ সংশোধনীতে একক ক্ষমতা দেওয়া হলো রাষ্ট্রপতিকে। বোঝা গেল? মানে আগেও রাষ্ট্রপতি ছিল, 75-এর রাষ্ট্রপতি, বাট রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হলো যে কোনো প্রস্তাব প্রস্তাব কিছু লাগবে না। 77-এ পঞ্চম সংশোধনীর যে অর্ডিন্যান্স পাশ করলো সেখানে জিয়াউর রহমান সাহেব ওই রাষ্ট্রপতি মানে অপসারণ করবে, বাট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান করা হলো পঞ্চম সংশোধনীর মাধ্যমে। বুঝছেন তো? 77 সাল থেকে 2010 সাল পর্যন্ত এটাই ছিল। কিন্তু
সালেও পরেও ছিল। 2010 সালে আদালত জিয়াউর রহমান সাহেবের পঞ্চম সংশোধনীকে বাতিল করে দেন আদালত রায়। তো পঞ্চম সংশোধনী বাতিল করলেও পঞ্চম সংশোধনীর যে কিছু কিছু জিনিস বাতিল করে নাই, তার মধ্যে একটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং 2000, তার মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 77 থেকে 10 পর্যন্ত বহাল আছে। ইভেন 2011 সালে যে পঞ্চদশ সংশোধনী আনা হলো, আওয়ামী লীগ সরকার আনলো, সেখানেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান থাকলো। 2014 সালের 17ই সেপ্টেম্বর 16তম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে কি দেওয়া হলো, বাদ দেওয়া হলো। এবং এটা আবার ফিরিয়ে নেওয়া হয়ে গেল কোন নিয়মে? 1972-এর যে বিধান ছিল সেটা। বাট 72-এর ছিল হলো সংসদের সম্মতিক্রমে, আর এই জায়গা নিয়ে আসলে 2/3 সম্মতিক্রমে। বুঝতেন? মানে 2010 সালে আবার রাষ্ট্রপতি, সরি 2014 সালে আবার রাষ্ট্রপতি অপসারণের ক্ষমতা আসলো কার হাতে? ওই সংসদ সদস্যদের হাতে। সংসদ সদস্য 2014-তে ষোড়শ সংশোধনী মানেই তো সব সময় তো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তো কোনোদিন চেঞ্জ হয় নাই, সব সময় রাষ্ট্রপতি, কখনো সংসদ সদস্য, কখনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাহলে 14তে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করলো, তাহলে 14তে সংসদ সদস্যদের হাতে আসলো। জি, মানে প্রধান বিচারপতি অপসারণ। হ্যাঁ, এখানে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান বিচারপতি বলছে, ওটা তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের গঠন রে ভাই। গঠন করছে, তা এখন প্রধান বিচারপতি যদি হ্যাঁ, প্রধান বিচারপতি যদি দুর্নীতি করে, তাই তাহলে ওই প্রধান বিচারপতি বাদে অন্যান্যদের নিয়ে সুপ্রিম অন্যদের, জুডিশিয়াল কাউন্সিল গঠন হবে। জি। আচ্ছা, সুপ্রিম জুডিশিয়াল ফিক্সড কোনো মানে ইয়া না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো যে আগে যেটা সংসদ সদস্যদের হাতে ছিল সেটা তদন্ত করবে বিচারপতিরা, নিজেদের বিষয় ওনরা তদন্ত করে ওনরা বিচারপতির রাষ্ট্রপতিরে জানাবে, রাষ্ট্রপতি তারপর তারে পদত্যাগ করাবে। এ হলো কাহিনী। রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত নিতে সেক্ষেত্রে বাধ্য, বা মানে না, বাধ্য না। সে চাইলে দেখেন, তার মতো হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 2014 সালে হাইকোর্ট বিভাগে রিট করা হয়, যা অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী এন্ড আদার্স ভার্সেস বাংলাদেশ নামে পরিচিত। এবং এই মামলার আর একটা নাম হচ্ছে ষোড়শ সংশোধনী মামলা। রিট নাম্বার হলো 9989/2014। রিট আবেদনের শুনানি শেষে 5/5/2016 তারিখে হাইকোর্টের 3জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্ট বিভাগ তাহলে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করলো 2016 সালে। হাইকোর্ট বিভাগ 16তম সংশোধনীকে সংবিধান বহির্ভূত হিসাবে উল্লেখ করে এবং ক্ষমতা পৃথকীকরণ নীতির লঙ্ঘন বলে উল্লেখ করে রায় ঘোষণা করে। উক্ত রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আপিল করে। রাষ্ট্রপক্ষ আবার আপিল করছে আপিল বিভাগে। আপিল শুনানির জন্য 7 সদস্যের বেঞ্চ গঠন করা হয়, 7 সদস্য। এই আপিলে যে বিষয়টি আলোচনা আসে তা হলো দ্য কনস্টিটিউশন 16th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করছে কিনা। ওই জায়গায় তারা বললো যে এই যে যে ইচ্ছা করে যে নিয়ে আসলো, আহ, বাদ দিয়ে দিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা কি মৌলিক কাঠামো লঙ্ঘন করছে কিনা। শুনানি শেষে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে আপিলটি খারিজ করে দেয়। রাষ্ট্রপক্ষের আপিলটা কি করে দিছে? খারিজ করে দিছে। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে এবং 16তম সংশোধনী বাতিল করে হাইকোর্ট বিভাগ যে রায় ঘোষণা করে তা কি বহাল থাকে। সংবিধানে তাইলে আবার 2, 3, 4, 5, 6, 7 অনুচ্ছেদ পুনর্বহাল করে, মানে আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যা যা আছে সবকিছু কি থাকবে? বহাল থাকবে। মূল রায়ে বিচারপতিদের সন্নিবেশিত 39 দফার দ্য কোড অফ কন্ডাক্ট অনুমোদন করে। তো এই হলো কাহিনী। এবং বর্তমানে সর্বশেষ এটা একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে রায় বাতিল করছে 16 সালে, কিন্তু সরকার সংবিধানের এই বিধানগুলো আবার আনে নাই। মানে মূল যে সংবিধান ওই জায়গায় ওই রায় বাতিল করছে, বাট সংবিধান কিন্তু ওই জায়গায় ওই জিনিস সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা আনেন নাই। তো এই ধোঁয়াশা এখন কেটে গেছে। এখন সর্বশেষ যে সংবিধান সংশোধনী আসবে এই যে সামনে, দেখবেন যে এইগুলো আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো 96 অনুচ্ছেদে যে সকল ক্ষেত্রে প্রযোজ্য এখন ভাই, আহ, হ্যাঁ, মূল এই 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 জিনিসটা যদি এই আলোচনার জন্য যদি আপনি জানেন তাহলে লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, তাহলে আপনি এই আলোচনাটুকু জানলে লিখিত পরীক্ষার প্রশ্ন তো নিজের মতো করেই লেখা যায়। বুঝতে পারছেন? তাহলে 96 অনুচ্ছেদ এখন আমাদের এই যে একটু পড়ি, এটাও গুরুত্বপূর্ণ। দেখেন 96 অনুচ্ছেদ যে সকল ক্ষেত্রে প্রযোজ্য। 96 অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট বিচারক অপসারণের যে পদ্ধতি উল্লেখ আছে
তা শুধু যে সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের জন্য প্রযোজ্য তা না, বরং এই পদ্ধতি নিম্নলিখিত সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের পদ্ধতি বা নিম্নলিখিত পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অপসারণের পদ্ধতি একই। এই যে দেখেন, মানে এই যে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শুধু বিচারকদের অপসারণই করবে না, মানে তদন্ত করবে না, তারা প্রধান বিচার, এই যে দেখেন, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের অন্যান্য সকল বিচারক, নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশনারগণেরও যদি তাদের বিরুদ্ধে কোনো অসদাচরণ বা অসমর্থতার অভিযোগ থাকে, এটাও তদন্ত করবে কে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। মহাহিসাব নিরীক্ষক, এটাও তদন্ত করবে কে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সরকারি কর্ম কমিশন মানে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন বা অন্য কোনো সদস্য, এটাও করবে কে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 2007 যে দুদক গঠন করা হয়েছে, দুদককে ওই একই ক্ষমতায় দেওয়া আছে, অর্থাৎ প্রধান মানে বিচারপতিদের আচ্ছা, দুদক কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না। প্রতিষ্ঠান না, হ্যাঁ, কিন্তু ওই জি, আইনে বলা হচ্ছে যে তাদের অপসারণ যেভাবে হবে হ্যাঁ, সেটা ওই আইনে বলছে, জি। আচ্ছা, তাহলে যদি বলে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোন কোন বিষয়গুলো তদন্ত করবে, কার কার অসদাচরণ বা অসমর্থতার, এই বিচারপতিরা তো আছেই, নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা। তো বিগত বছর ombudsman তো নাই, ওটা তো আপনার কোনো সাংবিধানিক পদ, মানে এই পর্যন্ত কোন সৃষ্টিই করে নাই। দেখেন, তো তাহলে বিগত বছরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স বর্তমানে কত? 67। সেলফ প্র্যাকটিসে যদি অনেকগুলা প্রশ্ন আছে, আস্তে আস্তে পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ। মূল আলোচনা যদি বুঝে থাকেন, সেলফ প্র্যাকটিসের প্রতিটা প্রশ্ন পড়বেন, দেখবেন যে আমি এই জায়গা থেকে পারি। তো আমরা 94 অনুচ্ছেদে পড়লাম সুপ্রিম কোর্ট গঠন বা স্থায়ী আসন। 95-তে পড়লাম প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নিয়োগ প্লাস বিচারপতিদের যোগ্যতা, সংখ্যা, যোগ্যতা সব আছে 95। 96-তে আছে বয়স, বিচারপতিদের বয়স, আর তাদের অপসারণের যে পদ্ধতি, এটা আছে 96 অনুচ্ছেদে। আমরা একটু চলে আসি অনুচ্ছেদ 97, অস্থায়ী প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তার দায়িত্ব পালনে, আন্ডারলাইন করেন, অসমর্থ বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে, ক্ষেত্রমতে অন্য কোনো ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভারে পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের, আন্ডারলাইন করেন, এটা গোল দেন, আপিল বিভাগের অন্যান্য বিচারকদের মধ্যে যিনি, গোল দিবেন, প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করবেন। মানে হলো, প্রধান বিচারপতি পদ যদি শূন্য হয়, প্রধান বিচারপতির যদি অনুপস্থিত থাকে, অনুপস্থিত, তিনি দেশে নাই, অসুস্থ থাকে, বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তার দায়িত্ব পালনে কি হলে, অসমর্থ হলে, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে অন্য কোনো ব্যক্তি যোগদান না করা পর্যন্ত কে দায়িত্ব গ্রহণ করবে? আপিল বিভাগের যিনি প্রবীণতম, তিনি উক্তরূপ কার্যভার পালন করবেন। তাহলে আমরা বলতে পারি যে অস্থায়ী প্রধান বিচারপতি, এটা আছে কত অনুচ্ছেদে? 97। 97 অনুচ্ছেদে। আমরা একটু পড়ে ফেলি, সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ, অতিরিক্ত বিচারকগণ 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক নিয়োগ। রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোন বিভাগের বিচারক সংখ্যা, গোল দিবেন, সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে, গোল দিবেন, অনধিক 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করতে পারবে। তাহলে অতিরিক্ত বিচারক নিয়োগ করবে কত বছরের জন্য? 2 বছর। কিংবা তিনি উপযুক্ত মনে করলে, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগের কোন বিচারককে, এটা গোল দিবেন, যে কোনো অস্থায়ী মেয়াদ, এটা গোল দেন, যে কোনো অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগে আসন গ্রহণের ব্যবস্থা করতে পারবে। দেখেন, হাইকোর্ট বিভাগে যদি অস্থায়ী বিচারক নিয়োগ করে, মেয়াদ হবে 2 বছর। আর আপিল বিভাগে দিলে কত বছর হবে এটা কিন্তু বলা নাই, এটা যে কোনো মেয়াদের জন্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা। 2 মেয়াদের অতিরিক্ত বিচারক নিয়োগ,
রাষ্ট্রপতি 2 মেয়াদের জন্য যথাযথ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারক রূপে নিয়োগ দিতে পারে। কয় মেয়াদ? 2 মেয়াদ। 2 মেয়াদ মানে হলো আগে 2 বছর, পরে 2 বছর, সর্বোচ্চ 4 বছর। ওই অনধিক 2 বছর। তানভীরে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো, আবার তানভীরে আরো 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিতে পারে। অতিরিক্ত বিচারক রূপে নিযুক্ত কোনো ব্যক্তিকে সংবিধানের গোল দিবেন 95 অনুচ্ছেদের অধীন বিচারক রূপে নিযুক্ত হতে কোনো বাধা নেই। পরবর্তীতে যদি মনে করে তাহলে তারে পার্মানেন্টলি নিয়োগ দিতে পারে। মানে অনেক যে ওই বিচারপতিদের তো অবসরের বয়স 67 বছর, হ্যাঁ, আর তার অন্যান্য অযোগ্যতার কারণে হচ্ছে তো না হলো। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ওনাকে টেম্পোরারি নিয়োগ দিচ্ছে সর্বোচ্চ 2 বছরের জন্য। হ্যাঁ, মানে যে কোনো বিচারপতি মানে খুব কম সময়ে সরাসরি বিচারকদের নিয়োগ দেয়। সাধারণত আগে দেয়, অতিরিক্ত হিসেবে 2 বছর দেয়, তারপরে যদি মনে করে তাহলে তারে পার্মানেন্ট করে নেয়। বুঝতে নিজেদের পারছেন? হাতে রাখে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে তাহলে যদি বলে যে অতিরিক্ত প্রধান বিচারপতি বা অস্থায়ী প্রধান বিচারপতি 97, আর সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারক 98। মানে আমরা, যদি দেখে যে কথা শুনতেছে তখন স্থায়ী হ্যাঁ, করে দিবেন, কথা না শুনলে যাও। তো আমরা নামাজের বিরতি, আবার মাগরিবের নামাজ পড়ে আসি, তারপরে আবার শুরু হবে ইনশাল্লাহ। বাহাত্তর সালে যে রাষ্ট্রপতি মানে প্রধান বিচারপতি অপসারণে যে এটা বলছে, বা 2014 সালে যে সংশোধনী আইন 1972 সালে 2014 সালে যে ষোড়শ সংশোধনী আনা হয়েছে আর কি, সেই সংশোধনী 1972 সালের বিচারপতিদের অপসারণের নীতিতে ফিরে যাওয়া হয়েছে। মানে সংসদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আহ, এই এই ক্ষেত্রে রাষ্ট্রপতি, যেমন আমরা জানি যে রাষ্ট্রপতি অন্যান্য অ্যাক্টে সে সমর্থন দেখ বা না দেখ, একটা পর্যায়ে যে অ্যাক্ট অটোমেটিক্যালি হচ্ছে পাশ হয়ে যায়, সে সমর্থন দিয়েছে বলে ধরে নেয়। হুম। অপসারণের ক্ষেত্রে কি তার এরকম কোনো অ্যাবসলিউট ক্ষমতা আছে যে সে যদি না দেয়, মানে সে না দিলে তাহলে আর অপসারণ হবে না, সে যদি না দেয় ধরে নেওয়া হবে যে অপসারণ মানে সে সম্মতি দিছে, এরকম কোনো আছে কিনা? আচ্ছা, আচ্ছা, এখন বিষয়টা যদি আপনি এইভাবে দেখেন, যে 95, সরি 96, যে 2 যেখানে বলা হয়েছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠের দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাব ক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারণ করা যাবে না। মানে ওই জায়গায় অবশ্যই রাষ্ট্রপতির আদেশ লাগবে। ওনার আদেশ ছাড়া কাউরে এটা অপসারণ করা যাবে না। মানে তদন্ত রিপোর্ট যাই দেখ না কেন, সিদ্ধান্ত নেবেন হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। জি। তার মানে হচ্ছে রাষ্ট্রপতির আদেশটা এখানে বাধ্যতামূলক। হ্যাঁ, অবশ্যই। এবং সে আদেশ দিবে কি দিবে না এটা হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন করার হ্যাঁ, কোনো সুযোগ নেই। আর এটা আসলে ফর্মালিটি। মানে যখন আপনি কাউরে সংসদে একবার প্রস্তাব তুলছেন, তার মানে বোঝাই যাচ্ছে যে ওই রাষ্ট্রপতিরে আমি আর চাইতেছি না। আর রাষ্ট্রপতি তো ওইটাই করবে, সংসদ যা চাবে তাই করবে। যদি তার সিট দ্বারা থাকে যে না, আমার কাছে যেটা যৌক্তিক মনে হয় আমি সেটা এটা করব। করব, এটা এরকম তো সবাই পাওয়া যায় না। তো আবার এরকম যদি কেউ আপনি দেখাইতে যান, তাহলে আবার সিনহা সাহেবের মতো আপনার পরিণতি হবে। প্রধান বিচারপতিও তো স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে যে সরকার পরিবর্তন হইলে প্রধান বিচারপতি পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, প্রধান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও তো সরকারের, এর সরকারেরই। পরেও হচ্ছে। হ্যাঁ, দেখেন এই হলো কাহিনী। তো যাই হোক, আম, আমরা আহ, এখন পর্যন্ত আজকে 94 অনুচ্ছেদ পড়ছি, যেখানে বলছে যে সুপ্রিম কোর্ট, 95-95তে বললাম বিচারপতিদের নিয়োগ, 96তে বললাম বিচারপতিদের অপসারণ বা কর্মের মেয়াদ, 97তে পড়লাম হচ্ছে আপনার অতিরিক্ত প্রধান বিচারপতি বা অস্থায়ী প্রধান বিচারপতি, 98তে পড়লাম অতিরিক্ত বিচারক নিয়োগ, সর্বোচ্চ 2 টার্মের জন্য, 2 2 করে 4। তবে আপিল বিভাগে ইচ্ছা করলে হাইকোর্ট ডিভিশনের যে কেউকে আপিল বিভাগে কোনো অস্থায়ী মেয়াদের জন্য পাঠাতে পারে। আপিল বিভাগের ওইটার কোনো মেয়াদ বলে নাই। আহ এখন আমরা 99 পড়ি, আসেন। অবসর গ্রহণের পরে বিচারকগণের অক্ষমতা, মানে আপনি যখন জাস্টিস থেকে 67 বছর হইছে, পদত্যাগ করছেন, মানে আপনি বিচারপতি আর নাই, এটা বয়সের কারণে হোক বা অপসারণের কারণে হোক, যে কারণেই হোক না কেন, এই যে দেখেন অক্ষমতা, যা করতে পারবে না। কোনো ব্যক্তি বিচারক রূপে দায়িত্ব পালন করে থাকলে উক্ত পদ হতে, এই যে আন্ডারলাইন কেন, অবসর গ্রহণের
বা আন্ডারলাইন করবেন, অপসারিত হবার পর তিনি মোটামুটি বিচারপতি এখন আর নেই, হোক সেটা অবসরের মাধ্যমে বা হোক সেটা অপসারিত হওয়ার মাধ্যমে, কোনো আদালতে বা কোনো কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করবে না। তিনটে স্টেটমেন্ট, মানে উনি যখন বিচারপতি থেকে অবসরে গেছে তাহলে তিনি কোনো আদালতের অ্যাডভোকেসি করবে না। এবং বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে, আন্ডারলাইন করেন, কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। প্রজাতন্ত্রের লাভজনক পদ মানে কোনো সরকারি চাকরি, ধরেন কোনো সরকারি চাকরিতে তারা নিয়োগ দেওয়া যাবে না, তবে বিচার বিভাগে, আধার বিচার বিভাগেও হইলে আবার দেওয়া যাবে। যেরকম উদাহরণস্বরূপ বলা যায় যে আইন কমিশনের চেয়ারম্যান এরকম হতে পারে, বা জুডিশিয়াল সার্ভিসের কোনো, জুডিশিয়াল সার্ভিস কমিশনের কোনো সদস্য এরকম হতে পারে আর কি। তো সক্ষমতা দেখেন, সক্ষমতা যা কি কি করতে পারবে, কোনো ব্যক্তি বিচারক রূপে দায়িত্ব পালন করে থাকলে উক্ত পদ হতে অবসর গ্রহণের পর বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদে নিয়োগ লাভের যোগ্য হবে। আর হাইকোর্ট বিভাগের বিচারক পদ হতে, আন্ডারলাইন করেন অবশ্য এটা গুরুত্বপূর্ণ, হাইকোর্ট বিভাগের বিচারক পদ হতে অবসর গ্রহণের পর তিনি আপিল বিভাগে ওকালতি বা কার্য করতে পারবেন। এটা বিবিআই। তিনি যদি হাইকোর্ট ডিভিশনের জাস্টিস হিসেবে পদত্যাগ করেন, মানে জাস্টিস হিসেবে অবসরে যান বা অপসারিত হন, তাহলে আমরা তো নর্মালি জানি যে বিচারক অ্যাডভোকেসি করতে পারবে না, বাট পারবে কোথায়? আপিল বিভাগে, অ্যাপিলেট ডিভিশনে। কিন্তু যদি কেউ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করে, তাহলে কিন্তু আর সুযোগ নাই কোথাও অ্যাডভোকেসি করার। হ্যাঁ, না, তার উপরে করা যাবে, উপরে করা যাবে, জি। নাই, অ্যাপিলেট ডিভিশনের উপরে নাই, এই কারণে হবে না। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন যে হাইকোর্ট ডিভিশনের জাস্টিস অবসরের পর অ্যাপিলেট ডিভিশনে অ্যাডভোকেসি করতে পারে, কিন্তু অ্যাপিলেট ডিভিশন থেকে যদি কেউ রিটায়ারমেন্টে যায় তখন তার কিন্তু কোথাও অ্যাডভোকেসি করার সুযোগ নেই। তো মন্তব্য পড়ি। 99 অনুচ্ছেদের কোনো কিছুই সুপ্রিম কোর্টে অতিরিক্ত বিচারক রূপে দায়িত্ব পালন করছে এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। এটা আন্ডারলাইন করে তিনটে স্টার দেন। মানে যে অতিরিক্ত, ধরেন একজনের 2 বছর মানে 2 বছর বিচারপতির পর তারে বাদ দিয়ে দিছে, অতিরিক্ত বিচারপতি ছিল, তার কিন্তু অ্যাডভোকেসি করতে কোনো সমস্যা নাই, সে অ্যাডভোকেসি হাইকোর্টেও করতে পারবে। কিন্তু পার্মানেন্ট জাস্টিস হওয়ার পরে যদি তারে অপসারণ করে তাইলে হলো 99 অনুচ্ছেদের বিধানাবলী গুলো প্রযোজ্য। আহ, পদত্যাগ করছে না, যদি হাইকোর্ট ডিভিশনে ধরেন খিজির হায়াত, সীতারামপুর, বা ওই যে আপনাদের ইসে কাশিয়ানির ওইদিক বাড়ি, সীতারামপুর বোধহয়, তা উনি ছিলেন হাইকোর্ট ডিভিশনের জাস্টিস। তো উনি উনি তো অ্যাডভোকেসি করতে পারবে কোথায়? অ্যাপিলেট ডিভিশনে। তো এই আর কি। জি, হ্যাঁ, সরকার আসলে আবার পারবে। দেখেন, সেলফ প্র্যাকটিসে আসি। সেলফ প্র্যাকটিসের যে বিধান, আমরা 5 নং প্রশ্নটা একটু দেখি। 5 নং, যে যথাযথ যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি সর্বমোট অনধিক কত মেয়াদের জন্য সুপ্রিম কোর্টের কোন বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ লাভের? 3 বছর, 2 বছর, 4 বছর? দুই, দুই করে 4। হ্যাঁ, কিন্তু অপশনে তো মেয়াদের কথা নাই। 4 বছর অপশন অনুযায়ী হলো আমার উত্তর করতে হবে। আর এখানে সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, পড়ে নিবেন। আমরা অনুচ্ছেদ 100-তে আসি। সুপ্রিম কোর্টের আসন, রাজধানীতে সুপ্রিম কোর্টের, আন্ডারলাইন করেন, স্থায়ী আসন থাকবে। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন মানে এই জায়গা থেকে কখনোই তাকে সরানো যাবে না, এটাই হলো স্থায়ী আসন থাকবে। তবে রাষ্ট্রপতির, আন্ডারলাইন করবেন, অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি সময়ে সময়ে যে কোনো স্থান বা স্থান সময় নির্ধারণ করবে, সেই স্থান বা স্থান সময়ে হাইকোর্ট বিভাগের, আবারও বলে রেখে হাইকোর্ট বিভাগ বললেন, হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে পারবে। হ্যাঁ, তো এখানে কি বলছে, আহ, যে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, স্থায়ী আসন। এবং
রাষ্ট্রপতি যদি অনুমতি নেয় তাহলে অস্থায়ী ভাবে অন্যান্য জায়গায় অধিবেশন হতে পারে। অধিবেশন আর আসন এক জিনিস না। ধরেন আমি বললাম যে খান ল একাডেমির ক্লাস এই গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে, তবে বিভিন্ন সময় ইচ্ছা করলে অন্যান্য জায়গায় 2-4 ক্লাস হতে পারে, বাট স্থায়ী কিন্তু এখানেই। তো কথা হচ্ছে সেটা যে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে রাজধানীতে, ঢাকাতে। রাজধানীতে অবশ্যই আমাদের ঢাকা সাংবিধানিক স্বীকৃতি দিছে নাকি। আর সময়ে সময়ে হাইকোর্ট ডিভিশনের অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। তাহলে যদি আপনারা বলে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন কত অনুচ্ছেদ? 100। এখন আমরা একটু পরে পড়বো, আমি একটু প্রেক্ষাপট বলি যে 1988 সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান জেনারেল এরশাদ সাহেব, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 100 অনুচ্ছেদের যে বিধানটা আছে এটা চেঞ্জ করে, পরিবর্তন করে, এবং উনি ওই এখানে যে স্থায়ী আসন যে থাকবে রাজধানী এটা বাদ দিয়ে উনি করলো যে 6টা জায়গায় হাইকোর্টের স্থায়ী আসন থাকবে। 6টা জায়গায়, 6টা জেলায়, 6টা জায়গায়, 6টা বিভাগ না। এ জায়গা আমি একটু পরে আপনাদের লেখাবো। কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, যশোর, সিলেট। হ্যাঁ, 6টা জেলায়। তাহলে কুমিল্লা তো বিভাগ না, যশোর কি বিভাগ? বিভাগ না, কিন্তু তাহলে এই জায়গায়, এই 6টা জায়গায় উনি হাইকোর্টের স্থায়ী আসন বসানোর জন্য সংবিধান সংশোধন করলেন, অর্থাৎ সংবিধানের 100 অনুচ্ছেদ সংশোধন করলেন। অতঃপর আনোয়ার হোসেন সাহেব যে রিট করলেন, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ 8 অ্যামেন্ডমেন্ট কেস, অষ্টম সংশোধনী মামলা, সেই মামলায় বাংলাদেশ সংবিধান মানে সুপ্রিম কোর্ট মতামত দেয় বা রায় দেয় যে অষ্টম সংশোধনীতে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভঙ্গ করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের আসন এটা সংবিধানের একটা মৌল কাঠামো, এটারে ভাগ করা যাবে না, এটা সব সময় ঢাকাতেই থাকবে। এবং আমাদের ওই বেসিক স্ট্রাকচার সংক্রান্ত যদি বলে যে মৌলিক কাঠামো মতবাদটি বাংলাদেশের কোন মামলায় সর্বপ্রথম উঠে আসে? কোন মামলায়? আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। তো মৌলিক কাঠামোর ওই বিধান কিন্তু অষ্টম সংশোধনী মামলায় বলে দিছে যে স্থায়ী আসন থাকবে কোথায়? ঢাকাতে। কিন্তু এখন আবার এটা নিয়ে কি হচ্ছে যে বিভিন্ন জায়গায় আহ স্থায়ী আসন বসানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, এই হলো কাহিনী। তো আমরা একটু শর্ট নোটে আসি। দেখেন যে স্থায়ী আসন আর অধিবেশনের মধ্যে পার্থক্য। 100 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন এবং হাইকোর্ট বিভাগের অধিবেশনের মধ্যে একটি পার্থক্য আছে। পার্থক্যটি হলো সুপ্রিম কোর্টের অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন, পার্মানেন্ট সিট অফ দ্য সুপ্রিম কোর্ট, সর্বদা রাজধানীতে থাকবে। কিন্তু হাইকোর্ট বিভাগের অধিবেশন, সেশনস অফ দ্য হাইকোর্ট ডিভিশন, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি সময় সময় অন্য যে কোনো স্থান বা স্থানসমূহ নির্ধারণ করবে, সেই সকল স্থানে বসাতে পারবে। তবে নির্ধারিত কোন স্থান বা স্থানসমূহ হাইকোর্ট বিভাগের স্থায়ী অধিবেশন, পার্মানেন্ট সেশনস অফ দ্য হাইকোর্ট ডিভিশন শুরুর কোনো বিধান 100 অনুচ্ছেদে নেই। বিষয়টি হলো রাজধানীর বাইরে অধিবেশন বলতে বোঝানো হয়েছে রাজধানীর বাইরে যে কোনো হাইকোর্ট বিভাগের অস্থায়ী বেঞ্চ বসতে পারে যদি প্রধান বিচারপতি মনে করে ন্যায় বিচারের স্বার্থে এটা প্রয়োজনীয় এবং সংবিধান সুপ্রিম কোর্টের যে এখতিয়ার দিছে তা লঙ্ঘন না করে। তো এখানে একটা কথা লিখে রাখেন, যে আনোয়ার হোসেন চৌধুরীর মামলায় 6টা জায়গায় যে ভাগ করছিল এটা 6টা জেলার নাম পরে আসতেছি, বাট একটু সংক্ষেপে লেখেন, আমার এখনো মনে আছে, আমি মনে রাখতাম। কুচবরং, যশী, মানে কুতে হলো কুমিল্লা, লেন কুমিল্লা লেখেন, কুমিল্লা, কুমিল্লা লেখেন, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, যশোর, সিলেট। আমি সবগুলার প্রথম অক্ষর দিয়ে মনে রাখতাম, কুচ বরং যশী বলতাম, কুচ বরং যশী, মানে যে কুচ বরং সবগুলোর প্রথম অক্ষর যোগ করলে এটাই হয়। শালা রাজশাহী বাদ হয়ে গেছে। না বরিশাল না, সরি, খুলনা। খুলনা, রাজশাহী। রাজশাহী।
আর অন্য এগুলো তো ওই যে রংপুরা, রংপুর তো অলরেডি বিভাগ হয়ে গেছে। হ্যাঁ। যশোর দেখছি মাঝে মধ্যে বিভাগের জন্য আন্দোলন করে, আর তহসিলদার প্রস্তাব হ্যাঁ। দিতেছে। তারপরে আমি দেখছি 3/8 একটা কাটায় কোনটা? খুব বড় দোষ। হ্যাঁ। মানে ফাইনাল 3/8 করে কি বানাই সুনিয়ম করে পরিস্থিতি এইভাবে বুঝছি। আচ্ছা দেখেন, তো আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ 41 ডিএলআর এডি। এডি মানে বুঝেন তো, অ্যাপিলেট ডিভিশন। 1982 সালে মার্শাল ল ঘোষণা করার পর বিশেষ আঞ্চলিক এখতিয়ার সহ হাইকোর্ট বিভাগের স্থানীয় বেঞ্চ দেশের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল। এটাকে বৈধতা দিতে 1988 সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে 100 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল এবং হাইকোর্ট বিভাগের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়েছিল এবং গেজেটের মাধ্যমে উক্ত বেঞ্চ এবং আঞ্চলিক এখতিয়ার নির্ধারণে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এখানে একটা জিনিস দেখেন ভাই, আমাদের একটা সময় পর্যন্ত, মানে তখন কিন্তু বিচার বিভাগ স্বাধীন হয় নাই। 88 সালে বিচার বিভাগ স্বাধীন হয় নাই, বা 1973 সালে বিচার বিভাগ স্বাধীন হয় নাই, কিন্তু তখন সরকার কিছু করলে সেটারে কিন্তু অবৈধ বলার এই ক্ষমতা বা সাহস তাদের ছিল। কারণ এরশাদ সাহেব একচ্ছত্র ক্ষমতা ভোগ করছে, উনি 8 অ্যামেন্ডমেন্ট করছে, তাহলে উনার 88 সালেই মামলা করছে। মামলাটা এমন না যে 10 বছর পরে হয়েছে, এবং ওই সাম্প্রতিক সময় বিচারপতি ঘোষণা করছে যে 8 অ্যামেন্ডমেন্ট অবৈধ। এখনকার যে বিচার ব্যবস্থা, এটা আপনি মানেন আর না মানেন, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের ফেভারে রায় দিছে, আর এখন যারা আছে এখন কাদের ফেভারে রায় দিবে? তাদের ফেভারে রায় দিবে। ধরেন, আপনি যদি বিচার বিভাগ আহ, স্বাধীনই মানেন, তাহলে এই যে 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 বিভিন্ন জায়গায় যে মামলা হচ্ছে, মামলা হতে কোনো বাধা নাই, মিথ্যা মামলা হতেই পারে, মামলা হতে কোনো বাধা নাই, কিন্তু জামিন পাওয়া তো আমার আইনগত অধিকার। তাহলে জামিন আপনি দিনের পর দিন দিচ্ছেন না, তার মানে আপনার উপর চাপ আছে, অথবা আপনি ইচ্ছা করে দিচ্ছেন না। তাহলে আমি তো বিচার বিভাগ, ওই সুপ্রিম কোর্ট বলেন আর নিম্ন আদালত বলেন, অ্যাকচুয়ালি তো আমরা স্বাধীন না, এই কথা বলি। তো এজন্য ওই আগে যারা ছিল তাদের আসলে আহ, মানে ব্যক্তি স্বাধীনতা বলতে যে তারা একটা ন্যূনতম মোরালিটি, নৈতিকতা, মূল্যবোধ এটা মেনটেন করে চলতো, একেবারেই সবকিছু বিসর্জন দেয় নাই। ওই দেখেন। হ্যাঁ। তো আমরা একটু পড়ি, দেখেন, অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 100 অনুচ্ছেদের বৈধতা আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় চ্যালেঞ্জ করা হয়েছিল। আপিল বিভাগ 3:1 বা 3:1 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনীটি বাতিল বলে ঘোষণা করেছিল। মানে আপিল বিভাগের 4 জন জাস্টিসের মধ্যে 3 জন ছিল বাতিলের পক্ষে, আর একজন ছিল বিপক্ষে। বুঝছেন? তাহলে এই যে একজন আছে, এই একজনের এখন হইলে কোথাও আওয়ামী লীগ, মানে ভিন্ন মতামত অবশ্যই থাকতে পারে, এটারে সবসময় শ্রদ্ধা করা উচিত, যতক্ষণ পর্যন্ত না ওইটা একেবারেই দলীয়করণ না হচ্ছে। কারণ আপনি বিচার করতে গেলে তো সবার কাছে তো এক নিয়ম হবে না। আচ্ছা, কিন্তু ওই যে মানে বিচারক নিয়োগের ক্ষেত্রেই যদি আমি দলীয়করণ করি, তাহলে সে তো গিয়ে আমার গুণগানই গাইবে, বা আমার তো এই জায়গায় আমি তো যোগ্যতা দিয়ে হচ্ছি না। আজকে ব্যারিস্টার খায়রুল, এবিএম খায়রুল হক, ব্যারিস্টার তো না, সরি, প্রধান বিচারপতি খায়রুল হক, ব্যারিস্টার কিনা আমি জানি না, উনি প্রধান বিচারপতি ছিলেন, উনারে গ্রেফতার করছে। কারণ ওই যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করছে, এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করছে হলো উনি, রায় দিছিল, ওনারে গ্রেফতার করছে। প্লাস ওই অন্যান্য যে ব্যাপক অন্যান্য কথা আছে, ওনারে গ্রেফতার করছে। তাইলে একজন প্রধান বিচারপতির গ্রেফতার করা মানে কেন করবে? এর আগে কখনো এরকম হয় নাই। মানে মানুষ ওনার উপর কেন এত খেপা, বা কেন ওনারে গ্রেফতার করবে? এটা ওনারে গ্রেফতার করাও একটা বাজে নজির, আর যে কারণে গ্রেফতার করলো উনি কি করে আসছে এটাও একটা বাজে নজির। এই কারণে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ আসলেই দেখবেন যে মামলার উপর মামলা, মামলার উপর মামলা, ভিন্ন মত হইলেই একেবারে কোনো কথা নাই। কিন্তু ভিন্ন মত যে সমালোচনা করে যে আমি গ্রহণ করব বা ই করব, এটা আর নাই। তো যাই হোক, মামলা দেন, কিন্তু উকিল সাহেবকে উপরও মামলা। আচ্ছা, তাহলে মামলা ছাড়া কোনো কথা নাই। আমাদের এই যে ফৌজদারি কার্যবিধি অনুসারে 25 ধারা অনুসারে
এক্স অফিসিও জাস্টিস অফ দা পিস হচ্ছেন প্রতি জেলার দায়রা জজ। দায়রা জজ। তাহলে এই যে গোপালগঞ্জের উকিল সাহেবদের নামে যে মিথ্যা মামলা হয়েছে, এই ওনরা সবাই ওই দিন ছিলেন দায়রা জজের কাছে। যখন ঘটনার সময় দেখানো হয়েছে, সবাই ছিলেন দায়রা জজের কাছে। এবং এই ঘটনার সময় গোপালগঞ্জে কোনো উকিল এবার কেউ কোনো মিছিল টিছিল কিছু বের করে নাই। তাহলে তাদের বিরুদ্ধে মামলা একেবারেই দায়রা জজ বাহাদুর জানে যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। উনি জাস্টিস অফ দা পিস, কিন্তু উনি কি একটা এর কোনো বলতে পারতেছে যে কেন এদের মামলা হলো? ন্যায় ন্যায় বিচারের স্বার্থে কোনো পদক্ষেপ নিতে পারতেছে? নাই, কোনো পদক্ষেপ নেওয়ার নাই। তো অনলাইনে যারা শুনতেছেন তারা আবার ভাইবেন না যে গোপালগঞ্জ বাড়ি আমি আওয়ামী লীগ করি। আমি ন্যায়ের কথা বলতেছি, আমি আওয়ামী লীগের পক্ষেও বলি, বিপক্ষেও বলি। আইনের স্টুডেন্ট হইলে আপনার পক্ষেও বলতে হবে, বিপক্ষেও বলতে হবে। যেটা আমার পার্সোনালি একটা পছন্দের জায়গা থাকতেই পারে, কিন্তু আইনে কি বলে সেটা আগে আমি সবার আগে আপনি বলেন। বুঝতে পারছেন? এই কারণে হজরত উমর, এই যে আমাদের ইসলামের যে খলিফা ছিলেন, ওনার কাছে একজন আসছে, একজন আত্মীয় আসছে যে উনি কোনো চাকরি বাকরি নেওয়া যায় কিনা, এই ফেভার নেওয়ার জন্য। তখন তখন উনি খলিফা, উনি মোমবাতি নিয়ে কাজ করতেছে। তখন উনি অনেকক্ষণ বসে আছে কাজ টাজ। হজরত ওমরের কাজ শেষ হইলে উনি মোমবাতিটা নিভাইয়া উনি আরেকটা মোমবাতি জ্বালাইয়া বলতেছে যে আসেন, কি বলতে আসছেন বলেন। তখন সে আসছিল একটা মানে চাকরি বাকরি পাওয়া যায় কিনা বিশেষ সুবিধা নেওয়ার জন্য। কিন্তু সে সবার আগে বললো যে আপনি একটা মোমবাতি মানে ওইটাই তো ছিল, ওইটা নি ভাই, এটা জ্বালাইলেন কেন? তখন উনি বললেন ওটা হলো রাষ্ট্রের টাকায়, আর আমি তো আপনার সাথে আমার পার্সোনাল কথা বলবো, এই কারণে আমি আমার নিজের টাকার মোমবাতি জ্বালাইছি। তখন ওই লোক আর ভয়তে ওনার কাছে কিছু বলার সুযোগ পাই নেই যে আমি কি সুবিধা এই জায়গা নিতে আসছি। রাষ্ট্রের ব্যাপারে সে দেখেন, এত সেনসিটিভ জি যেটা জি জি, দেখেন তো মানে সরকারের তো আসলে মামলা দিতে নিজের টাকা লাগে না। হ্যাঁ। নিজের টাকা মানুষের মতো তাহলে আর এত মামলা মতো করে তো এখন অনেক কথা বলতে হয় কেন, মানে ভাবি যে অপ্রাসঙ্গিক কথা বলবো না, বাট এটা অ্যাকচুয়ালি অপ্রাসঙ্গিক না। আপনি আইন নিয়ে কথা বলতে গেলে এই সকল কথা অটোমেটিক্যালি এই জায়গা চলেই আসে। মূলত 100 অনুচ্ছেদের অধীন রাজধানীর বাইরে হাইকোর্ট বিভাগের কোনো স্থায়ী বেঞ্চ বা স্থায়ী অধিবেশন শুরু করার কোনো সুযোগ নেই, বরং রাষ্ট্রপতির অনুমতি নেই অস্থায়ী বেঞ্চ এবং অধিবেশন শুরু করতে পারে। যেহেতু সংশোধনীর মাধ্যমে রাজধানীর বাইরে হাইকোর্ট বিভাগের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়েছিল, তাই এটা সুপ্রিম কোর্টের অবিভাজ্য প্রকৃতি, ইনসেপারেবল ন্যাচারাল নেচার আর কি, ন্যাচারাল লেখা হয়ে গেছে, ইনসেপারেবল নেচার হবে। ইনসেপারেবল নেচারকে বিভাজ্য করেছিল, যা সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করেছে। ওই মুহূর্তে বেসিক কাঠামোটা আসলো। 1988 সালে কিন্তু বেসিক স্ট্রাকচার রিলেটেড আলাদা কোনো ধারা ছিল না, কিন্তু বর্তমানে আছে। কত? 7-এর খ। কোন কোন গুলা বেসিক স্ট্রাকচার, এটা বর্তমানে বলা আছে 7-এর খ। কিন্তু 88 সালে বেসিক স্ট্রাকচার নাই, তারপরেও ওনারা ঘোষণা দিয়েছে এটা বেসিক স্ট্রাকচারকে ক্ষুণ্ণ করছে। ফলে সংশোধনীটি বাতিল হয়ে যায় এবং পুরাতন বিধানটি বহাল থাকে। এই কারণে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় সংবিধানের মৌল কাঠামো আলোচনায় আসে। অষ্টম সংশোধনীর মাধ্যমে সংশোধিত 100 অনুচ্ছেদ সংবিধানের মৌল কাঠামো ধ্বংস করেছে। এই কারণে সংশোধিত 100 অনুচ্ছেদ সংবিধান বহির্ভূত বা আল্ট্রা ভাইরাস অব দ্য কনস্টিটিউশন। আল্ট্রা ভাইরাস মানে হচ্ছে আপনার ক্ষমতা বহির্ভূত, যা করার ক্ষমতা আমার নাই সেটার বলে আল্ট্রা ভাইরাস। এবং রাজধানীর বাইরে হাইকোর্ট বিভাগের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন অবৈধ বলে 1989 সালে 2 সেপ্টেম্বর আপিল বিভাগের রায় ঘোষণা করে। এখন দেখেন এই মামলার জাজ আসলে কারা ছিলেন, এটা একটু গুরুত্বপূর্ণ। এই মামলায় বিচারকগণ ছিলেন বদরুল হায়দার চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, এম এইচ রহমান, এটিএম আফজাল। আপিল বিভাগ 3:1 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনীটি বাতিল ঘোষণা করেছিল। এই এই বিচারকদের নাম একটু মনে রাখতে হবে ভাই: বদরুল হায়দার চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, এম এইচ রহমান, এটিএম আফজাল। এবং এটা কত:1? 3:1। যে লাস্টে জাস লাস্টেই দেয়, লাস্টেই দেয়। আপিল বিভাগ বাতিল ঘোষণা করেছিল। রায় ঘোষণা করার ক্ষেত্রে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, এটা আন্ডারলাইন করেন, প্রধান রায় দিয়েছিল। মানে প্রধান যিনি রায়টা দিয়েছিলেন তিনি হচ্ছেন কে? বদরুল হায়দার চৌধুরী। এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এবং বিচারপতি এম এইচ রহমান তার সাথে একমত পোষণ করেছে। এই কারণে এই মামলায় একমত পোষণকারী বিচারক, এটা গোল্ডেন 3টা শব্দ, একমত পোষণকারী বিচারক, আর ইংরেজিতে বলি অ্যাসেন্টিং জাজেস। অ্যাসেন্টিং, যারা একমত হয় তাদেরকে বলা হয় অ্যাসেন্টিং জাজেস। এই মামলায় তারা অ্যাসেন্টিং জাজেস অর মেজরিটি ভিউ দিয়েছিল। আমরা এই জায়গা
এই মুহূর্তে ধরেন 4 জন আছি, 3 জন যদি একমত পোষণ করি তাহলে ওটা হলো অ্যাসেন্টিং। বিচারপতি শুধুমাত্র BH চৌধুরী মানে বদরুল হালেদা চৌধুরী মন্তব্য করেছিল যে স্থায়ী বেঞ্চের নামে হাইকোর্ট বিভাগ সম্পূর্ণ এখতিয়ার ক্ষমতা ও কার্য অর্পণ করে হাইকোর্ট বিভাগের বিরোধী কোর্ট স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামক বিচার বিভাগের অপরিহার্য অঙ্গ অঙ্গ ধ্বংস করেছে এবং এই কারণে সংশোধিত 100 অনুচ্ছেদ সংবিধান বহির্ভূত বা আল্ট্রা ভাইরাস। তো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ মন্তব্য করে যে 100 অনুচ্ছেদের বিরোধী ও সংশোধনীটি হাইকোর্ট বিভাগের এককত্ব ভঙ্গ করেছে এবং এইভাবে সংবিধানের মৌল কাঠামো ধ্বংস করেছে, এই কারণে এটা বাতিল। কিন্তু বিচারপতি এটিএম শামসুজ্জামান না, কিন্তু এটিএম আফজাল ভিন্নমত পোষণ করে রায় দিয়েছিল। এই কারণে শুধুমাত্র তিনিই এই মামলায় একমাত্র ভিন্নমত পোষণকারী বিচারক ছিল। বিচারপতি আফজাল তার রায় লিখেছিল যে 100 অনুচ্ছেদের বিরোধী ও সংশোধনীটি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগকে ধ্বংস করেনি, বরং এর এখতিয়ার বা ক্ষমতাকে প্রভাবিত করেনি যে সংবিধানকে অকার্যকর করবে। তিনি বলছে যে ভাগ করছে, বাট সংবিধান তো অকার্যকর হয় নাই। তিনি আরো উল্লেখ করেছে যে বিরোধী ও সংশোধনীটি বা উক্ত ক্ষেত্রে জারিকৃত নোটিফিকেশন এবং গঠিত রুলস দাবিকৃত কোনো কারণ বা যুক্তিতে আল্টাভাইরাস না। তাহলে বদরুল রায়দা চৌধুরী এই জায়গায় তিনি দ্বিমত পোষণ করেন। তাহলে বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু পড়ি, যে ইন আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ 41 DLR এডি সুপ্রিম কোর্ট এস্টাবলিশ দা ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার অফ দা কনস্টিটিউশন। ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এখন যদি ফেরদৌস আপনার কেউ বলে যে বেসিক স্ট্রাকচার কি, একটা বুঝকি দিতে পারবেন নাকি চুপ করে থাকবেন? বেসিক স্ট্রাকচার কি বলবেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সংবিধানের মূল ভিত্তি, এগুলো কখনোই পরিবর্তন করা যায় না, এটা বলে বেসিক স্ট্রাকচার। আপনার বডির বেসিক স্ট্রাকচার আপনার মাথা, মাথা যদি কাটে ফেলায় বাঁচবে কেউ? হাত কাটলে কিন্তু বাঁচে, পা কাটলে বাঁচে, কিন্তু মাথা কাটলে আর বাঁচে না। অথরজাজ ওই যে প্রথম যিনি লেখছেন বদরুল হায়দার চৌধুরী। আচ্ছা, বদরুল হায়দার চৌধুরী আহ, তিনিও অ্যাসেন্টিং জাজ, 3জনই, আর একজন হচ্ছে ভিন্নমত পোষণকারী। তো আমরা উম 3 নং প্রশ্নটা দেখেন, 11 বিজিএসে আসছে। আলোচিত আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় যে দেখেন ডিসেন্টিং জাজ, ডিসেন্টিং অথর জাজ। আর ডিসেন্টিং জাজ মানে হলো কে? যে ভিন্ন মত। অ্যাসেন্টিং মানে একমত, আর ডিসেন্টিং মানে ভিন্ন মত। তাহলে এই জায়গায় ভিন্ন মত দিছে কে? এটাই মামলা। বুঝছেন? আমরা আজকের শেষ অনুচ্ছেদটা পড়বো 101, এবং আগামী দিন রোববারে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়বো, সেটা হলো রিট। সংবিধানের 102 অনুচ্ছেদ ভিভিআই, মানে ওখানে প্রচুর জিনিস শেখার আছে এবং অনেক কিছু জানার আছে। আমাদের সাবেক প্রেসিডেন্ট ওনার তো এরকম একটা ভীতি ছিল নাকি, আমি বলছিল যে আমি ঘরে ঘরে ন্যায় বিচার পৌঁছাবো, এরকম বলছিল। এবং এইটা থেকে ওই যে উনি বিভিন্ন প্রশাসনের বিচার বিতরণ করলো। বলেন। আমাদের যে সাবেক অ্যাটলিস্ট প্রেসিডেন্ট কোন জায়গায় কথা না হইলেও খাদ্য একাডেমিতে তো রাজনৈতিক পক্ষে বিপক্ষে অনেক কথা সবই হয়, হচ্ছে। বলেন। পক্ষে বিপক্ষে বলার লোক মনে হয় আছে। বলেন। জি। বলছিলাম যে ওই আমাদের প্রেসিডেন্ট উনি সাবেক এইচ এম এরশাদ, উনি তো এরকম একটা নীতি নাকি নিছিল যে ঘরে ঘরে ন্যায় বিচার পৌঁছে দেবে এবং রাষ্ট্রীয় যে সুবিধাগুলো সেগুলো মানুষ যেন সহজে পাইতে পারে, জি। যে জন্য উনি প্রশাসনের বিকেন্দ্রীকরণ করছিল। হুম। যে উপজেলা গঠন এবং মহকুমাগুলোকে জেলায় রূপান্তর করা, হুম। এবং সেইভাবে প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে এই যে আহ, আহ, আপনার আদালত সম্প্রসারণ করা। হুম। হুম। তো এরকমই একটা নীতি থেকে কি যদি হাইকোর্টেরও এরকম বিভিন্ন জায়গাতে বেঞ্চ বসানো হয়ে থাকে, তাহলে এইটা কি মানুষ সুবিধা পেতো না? মানে আমাদের তো উম, নিম্ন আদালতের যারা মানে আইনজীবী আছেন, ওনারা তো সুপ্রিম কোর্টের সদস্য হয় একই সাথে। হুম। তো যদি এমন হয় যে এই যশোর পাশে, যশোরে একটা আছে বা খুলনায় একটা বেঞ্চ আছে, তাহলে খুলনায় যারা মানে আশেপাশের এলাকায় যারা আছে এবং এখানে আইনজীবীও আছে, হুম। ক্লায়েন্ট আছে, হুম। সবাই মানে যেটা বলতেছি যে সবাই তো খুব সহজে বিচারটা পাইতো আর কি। হুম। হুম। এমন তো না যে এদের ওই ঢাকা থেকে আবার আইনজীবী হায়ার করে এখানে আনতে হবে। তাহলে এটার মানে এখন মানে আপনি যুক্তি ঠিক আছে, সুবিধা অসুবিধা আসলে সুবিধা অসুবিধা ঠিক আছে, কিন্তু আমাদের সংবিধানে ওনারা বলছে যে সংবিধানে যে কথা বলছে এটা সংবিধানের যে মূল কাঠামো এটা ভেঙে যায়।
আপনি যদি সংবিধান মানেন তাহলে মূল কাঠামো ভেঙে যায়। ধরেন অনেক বিষয় আছে, আম, ইসলামে আম, চুরি করলে হাত কেটে দাও। হুম। এখন আপনার বিপক্ষের যুক্তি হলো যে চুরি করলে যদি হাত কেটেই দেবে তাহলে তো তার আর সংশোধন হওয়ার সুযোগ থাকলো না। থাকলো? থাকলো না, কিন্তু আছে ওই নিয়ম, করবেন কি? এখন ওই বিচারপতিদের কাছে মনে হয়েছে যে আহ, যে আপনার যে কথা যে যে বিভিন্ন এলাকায় ভাঙলো জনসাধারণ যাতে সহজে সুবিধা পাইলো, সুবিধা পাই জি। তো সেটার জন্য তো ওই যে বিধান আছে যে সাময়িক অধিবেশন, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে ধরেন এই অঞ্চলে মামলা বেশি, হ্যাঁ। অস্থায়ী অধিবেশন হলো 2 মাস, সমস্যা কি? আচ্ছা, কিন্তু অস্থায়ী বেঞ্চ গঠন অস্থায়ী বেঞ্চ করতে গঠন পারে, করে ওখানে 2 মাস চললো, 6 মাস চললো, কিন্তু কিন্তু স্থায়ী বেঞ্চ স্থায়ী বেঞ্চ একবার। গঠন করা যাবে না, এইটা বলছে। ও আচ্ছা, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতি প্রয়োজন মনে হ্যাঁ করে হ্যাঁ, মনে করে যে আমাদের ওই সেন্ট মার্টিন থেকে তো ঢাকায় আসতে ঢাকা মানে আসার সম্ভব না, মোটামুটি ওই একটা, জায়গায় অস্থায়ী বেঞ্চ বসে। হ্যাঁ অনেক একটা ট্যুর দেওয়ার মতো ব্যাপার জি আর জি কি, জি অনেক খরচের ব্যাপার, জি তো ওইখানে কক্সবাজারে একটা অস্থায়ী জি। বেঞ্চ সেট করলো এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ সুবিধা যে দেয় মানে চাইলে দেওয়া যায় জনগণের সুবিধার কথা সুবিধা ভাই, তো। সুবিধার কথা হলো যে যে কোনো মানে যে কোনো সংশোধন যখন আনা হবে, যারা আনে তাদের পক্ষে অবশ্যই যুক্তি থাকে, আবার যখন বাতিল করা হয় তাদের পক্ষেও যুক্তি থাকে। ধরেন বঙ্গবন্ধুর সমালোচনা করে যে আহ, বঙ্গবন্ধু 1975 সালে আপনার কাছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে কতগুলো ডিসিশন মনে হচ্ছে যে আসলেই খারাপ হয়েছে, যে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ নামে একটা দলই থাকবে, আর কোনো দল থাকবে না। তারপরে আহ, রাষ্ট্রপতির একাচ্ছত্র ক্ষমতা, উপরাষ্ট্রপতি। এখন তিনি যে বাকশাল তৈরি করছিল ওনারও মনে কিন্তু একটা সুপ্ত বাসনা ছিল, মানে উনি কি কারণে বাকশালটা করছে সেটা কিন্তু মানে যে কোনো কারণে হোক, ওইটা উনি ওইটা মারা গেছে, ওনার হত্যা করা হয়েছে, উনি প্রকাশ করে যেতে পারেন নাই, বা উনি যে উদ্দেশ্যে করছিল সেটা আসলে উনি সফল আনতে পারেন নাই, এই কারণে ওটা নিয়ে ক্রিটিসিজম বেশি। বাট আপনি যদি বঙ্গবন্ধুর নয়া চীন ভ্রমণ জি জি। এই বইটা যদি যারা যারা বাকশাল নিয়ে সমালোচনা করেন তাদের আমি আহ, বলবো যে আপনারা বঙ্গবন্ধুর নয়া চীন ভ্রমণ বইটা পড়বেন। উনি পড়লে যখন, ওনার হ্যাঁ, ফিলোসফিটা বোঝা যাবে, ফিলোসফি উনি চাইছিল যে চীনের মতো করে একটা রাষ্ট্র করা যায় কিনা। যাতে কারণ দ্রুত অর্থনৈতিক চীন সম্পর্ক। যখন স্বাধীন হয় চীনে কিন্তু অন টাইপ অফ বাকশালী ছিল, জি জি জি। ওই এক ধরনের, ইভেন এখনো তাই। চীনের যে শি জিনপিং আজীবনের প্রধানমন্ত্রী। তো এই আর কি, তো যে কোনো জিনিসের পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক আছে, কিন্তু তার মানে মিথ্যা মামলা দেওয়া যাবে না, হাত কাটা যাবে না, বোমা মারা যাবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তুমি যা বলো যৌক্তিক ভাবে বলো। ইভেন বর্তমানে একটা সংস্কৃতি গড়ে উঠছে, সেটা হচ্ছে যে আমরা গালিগালাজ করি না ভাই সবাই, এই যে বর্তমানে স্লোগান দিচ্ছি গালিগালাজ করি, এটাও একটা খারাপ জিনিস। যে কোনো দল মত বক্তব্য নির্বিশেষে দিচ্ছে গালিগালাজ করে। গালিগালাজ করে, যে কোনো দল মত নির্বিশেষে সাদিক পাগলা। গালিগালাজ। ছাত্ররা আগের দিন বাজে কথা বলে ছাত্রদের আন্দোলন যৌক্তিক, ওই যে মাইলস্টোন ঘটনা ঘটার পরে, কিন্তু তারা একটা অশ্লীল কথা বলে স্বাস্থ্য মানে যে শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে একটা বাজে কথা বলে গালাগালি করে দিছে। এটা কখনোই কাম্য না, মানে এটা কখনোই কাম্য না। আমাদের সুশীল, মানে আপনি সমালোচনা করেন গঠনমূলক ভাষা দিয়ে বলেন, কিন্তু গালাগালি এটা আসলে, আচ্ছা যাই হোক দেখেন। আর অষ্টম সংশোধনী মামলা আমি আরেকটা বিষয় একটু মানে একটু বলতে চাচ্ছিলাম যে এখানে যদি আমরা মূল্যায়নটা করি আর কি, এই যে মন্তব্যের কথা, এখানে যে বিচারপতি যে মন্তব্য করছে যে কি এখানে স্থায়ী বেঞ্চের নামে হাইকোর্ট বিভাগের সম্পূর্ণ এখতিয়ার হ্যাঁ ক্ষমতা কার্য অর্পণ করে হাইকোর্ট বিভাগের যে মানে উনি যেটা বলছে যে বিরোধী কোর্ট স্থাপনের মাধ্যমে এই অপরিহার্যটা ধ্বংস করছে। এখন আমরা তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ইগুলো দেখি যে খুব ছোট ছোট বেঞ্চ আকারে 2 সদস্যের 3 সদস্যের চার হ্যাঁ। সদস্যের 3 জন বিচারপতি নিয়ে বেঞ্চ আকারে এইগুলো হয়, জি। বিচারগুলো হচ্ছে। তাহলে এখানে এরকম বলতেছে কেন যে এখানে আম, মানে আচ্ছা ওখানে থাক তানভীর। বিরোধী কোর্ট স্থাপন এরকম বিরোধী কোর্ট বলতে বোঝান মানে এটা রায় পুরোটা বুঝলে আপনি বুঝতে পারবেন, ধারণা দিয়ে জাস্ট যা মূল কথা একটাই, হাইকোর্ট যে বিভাগের এককত্ব তার যে লঙ্ঘন। একক যে এখতিয়ার এটাকে ভাগ করে ছয় ছয় ভাগ করছে, এই তো কথা। মানে আপনার একটা জিনিস আছে এক জায়গায় থাকবে, কিন্তু সেইটারে আপনি ভাগ করছেন 6 ভাগ, সেই কথা বললো। এটার মূল যে বেসিক স্ট্রাকচার এটা ভঙ্গ করছে। 6 ভাগ করলে একটা পিলারে যদি আপনি 6 ভাগ করেন তাহলে ওই পিলারের আর মূল যে সে যে আহ কাজ ধারণ ক্ষমতা এটা আর থাকে না। এই কারণে এই কথাটাই বলছে, এটাই আপাতত এতটুকুই করেন। অনুচ্ছেদ 101-এ চলে আসি। হাইকোর্ট বিভাগের এখতিয়ার, আজকে শেষ অনুচ্ছেদ।
এই সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের যেরূপ আদি গোল দিবেন আদি আপিল ও অন্য প্রকার এখতিয়ার ও ক্ষমতা অর্পিত হয়েছে উক্ত বিভাগের সেই রূপ এখতিয়ার ও ক্ষমতা থাকবে। এখানে আসলে তেমন বোঝার কিছু নাই। জাস্ট মনে রাখবেন হাইকোর্ট বিভাগের আদি আপিল আর কি অন্যান্য এখতিয়ার। আদি আপিল অন্য এখতিয়ার কি আদি এখতিয়ার মানে যে যে জিনিসগুলো শুধু হাইকোর্টেরই আছে আর কেউ নাই, সেটা হলো আদি এখতিয়ার। ধরেন রিট অন টাইপ অফ আদি এখতিয়ার, কারণ রিটটা অন্য কোনো আদালতে করা যায় না। আচ্ছা আপিল, আপিল ফৌজদারি আপিল করে দেওয়ানি আপিল করে এগুলা কোথায় করে? হাইকোর্টে করে। আর অন্য প্রকার এখতিয়ারও ও ক্ষমতা থাকতে পারে। অন্য প্রকার এখতিয়ার ধরেন আম, অন্যান্য যদি কোনো যে আমরা সামনে পড়বো যে অমুক অমুক এই পারে উপদেষ্টামূলক এখতিয়ার বা যা যা আছে, তো উক্ত বিভাগে সেইরূপ এখতিয়ার ও ক্ষমতা থাকবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হাইকোর্ট বিভাগের এখতিয়ার কত অনুচ্ছেদে আছে? 101। তাহলে আমরা আজকে বেশ কয়েকটা অনুচ্ছেদ পড়ছি দেখেন। আজকে আমরা পড়ছি 94 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 95 বিচারক নিয়োগ, 96 বিচারকের পদের মেয়াদ বা অপসারণ, 97 অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি, 98 অনুচ্ছেদ অতিরিক্ত বিচারক নিয়োগ, 99তে বিচারপতিদের অক্ষমতা অক্ষমতা, আর 100তে হলো সুপ্রিম কোর্টের স্থায়ী আসন, স্থায়ী আসন, আর 101 হলো হাইকোর্ট বিভাগের এখতিয়ার। তো আমরা যদি মানে শুধু এই বিষয়গুলো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো সেলফ প্র্যাকটিস থেকে পড়ে নিবেন। যে বিষয়টা বলি যে শুধু যদি সংবিধান পড়াই অনুচ্ছেদ পড়াই, এই ভিতরের আলোচনাগুলো যদি না পড়ি, ভিতরের আলোচনাগুলো লাইন বাই লাইন না পড়ে যদি শুধু আমি মৌখিকভাবে বলে যাই, তাহলে আমরা আরো দ্রুত আগাই, কিন্তু বিষয়টা ক্লিয়ার হয় না। ঠিক আছে? তো আমাদের তো আসলে বুঝতে হবে। ধরেন আমরা একেবারে বেসিক জায়গা থেকে পড়তেছি, যারা অ্যাডভান্স বা প্রো লেভেলে আছেন তাদের কাছে আমাদের ক্লাস একটু বোরিং লাগতে পারে, অনলাইনে যারা দেখেন ইউটিউবে যারা দেখেন। বাট অ্যাকচুয়ালি আমি আমাদের ক্লাসগুলো তাদের জন্য নেওয়া যারা একেবারেই শুরু করতেছেন, তাদের উদ্দেশ্যে নেওয়া, যে তারা যাতে এখানে পড়েই তার একটা ধারণা হয়েছে। বই পড়লে 20% বই পড়লে হয়ে যাচ্ছে, কারণ এই ক্লাসের সাথে সাথে এখানে শুধু আপনি শিখতেছেন পড়তেছেন সব একসাথে হচ্ছে। তো এজন্য আহ, মূল কথা হলো এটা। আগামী দিন আমরা রিট সম্পর্কে আলোচনা করব, আর এখানে অনেকগুলো প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, সব করে ফেলবেন। রোববারে আপনাদের ইনশাল্লাহ 50 মার্কের একটা পরীক্ষা নিব, এবং রোববারের পরীক্ষা এই পর্যন্ত যা যা পড়ছি সব পড়বেন, ভালো মন্দ যাই হোক 101 অনুচ্ছেদ পর্যন্ত পড়বেন। তো এই আর কি। অনলাইনে যদি যারা আছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, এমসিকিউ টাইপ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।